নমস্কার শ্রোতা বন্ধুরা, ফ্যান ফিকশন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন অনামিকা রায়ের রোহিণী। কথক চাকরি সূত্রে এলেন পুরুলিয়ার একটি গ্রামে। সেখানে একটি জমিদার বাড়িতে উঠলেন। তারপর সেখানে তিনি বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হন। এর মধ্যেই পরিচয় হয় একটি মেয়ের সাথে, অর্থাৎ রোহিণীর সাথে। ভালোই কাটছিল দিন, কিন্তু তারপরেই ওনার জীবনে নেমে এলো এক ঘোর সংকট। কি এমন ঘটল কথকের সাথে, আর এই গল্পের শেষই বা কোথায়? জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন রোহিণী। দাদা, অনেকদিন ধরেই তোর কথা খুব মনে পড়ছিল, তাই আজ ভাবলাম তোকে একটা চিঠি লিখি। মায়ের পেটের আপন দাদা না হলেও তোর সাথেই আমার শৈশব কৈশোরের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কেটেছে। দূর সম্পর্কের জ্যাঠতুতো দাদা যে এত আপন হয়, আমাদের না দেখলে লোকে হয়তো বিশ্বাসই করতো না। আজ সেই পুরনো কথাগুলো খুব মনে পড়ছে রে। কেমন আছিস তুই? বড় হয়ে গিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আমরা যে একবার চোখের দেখাটুকুও গত 5 বছরে একবারও হয়নি। যাই হোক, সেসব ছাড়। তোরা ভালো থাক, ঈশ্বরের কাছে কায়মনো বাক্যে এটাই আমার প্রার্থনা। আচ্ছা, তুই হয়তো ভাবছিস বোধহয় এই মোবাইল ইন্টারনেটের যুগে মান্ধাতার আমলের মতো চিঠি কেন লিখতে বসেছি। আসলে কাজের সূত্রে যেখানে এইবার ঘাঁটি গেড়েছি সেখানে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা। দিনের বেলায় এদিক ওদিক ঘুরে ঘুরে মাঝে মাঝে ওই নেটওয়ার্ক পাওয়া যায়, আর রাতের বেলা তো ওইটুকুও পাওয়া যায় না। তাই নেটওয়ার্কের সমস্যা একটা কারণ, কিন্তু এর চেয়েও বড় যে কারণটা সেটা হলো এমন কিছু কথা থাকে মানুষের জীবনে যেগুলো ঠিক ফোনে বলা যায় না। সেই জন্যই আর কি খাতা কলম নিয়ে লিখতে বসেছি। আমার বাউন্ডুলে স্বভাব তো তোর অজানা নয়। ইঞ্জিনিয়ারিং এর কাজে আমায় এদিক ওদিক দৌড়তে হয় মাঝে মাঝে। এতে আমার অন্যান্য সহকর্মীরা বেশ বিরক্ত হতো। আসলে সংসারী লোকেদের ঠাঁই নাড়া হতে বড় আপত্তি। সবাই তো আর আমার মতো ঝাড়া হাত পা নয়, তাই এই ঘুরে বেড়ানোর মধ্যে যে মাদকতা আছে সেটা বুঝতে পারে না তারা। কত নতুন জায়গা, নতুন মানুষের সাথে পরিচিত হতে পারার সুযোগ, নতুন পরিবেশ, অচেনাকে চিনে নেওয়ার হাতছানি, এই সবের মর্ম বোধহয় তারা বোঝে না। যাই হোক, ও অনেক বাজে কথা বলে ফেললাম। আসল কথায় ফিরে আসি। এইবারে আমাদের কোম্পানি আমায় পুরুলিয়ার এক গ্রামে পাঠালো। বেশ প্রত্যন্ত গ্রাম, গ্রামের নামই শোনেনি কেউ। অর্ডার আসতে আমার সহকর্মীরা বেশ সান্ত্বনা দিচ্ছিল, যদিও আমার সেরকম কোনো চিন্তা হচ্ছিল না, বরং বেশ একটু মজাই লাগছিল, রোমাঞ্চিত হচ্ছিলাম। পিছুটান না থাকার এই এক মস্ত সুবিধা, বুঝলি। তলপি তলবা নিয়ে চলে এলাম এই গ্রামে। গ্রাম বলতে তস্য অজ গ্রাম যাকে বলে। সবে ইলেকট্রিসিটি এসেছে, তাও সেটা সারাদিন থাকে না, আর নেটওয়ার্ক তো নেই বললেই চলে। যাই হোক, ভাবলাম এসে যখন পড়েছি তখন মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই আর। অফিস থেকে একটা বাড়ির ঠিকানা দিয়ে পাঠিয়েছিল, ওখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত হয়েছে এই কয়েক সপ্তাহের জন্য। বাড়ি খুঁজতে বেশি বেগ পেতে হলো না। ঠিকানা দেখাতেই এক সহৃদয় ব্যক্তি আমার সঙ্গে সঙ্গে চললেন বাড়ি দেখিয়ে দিতে। গ্রামের লোকেদের একটা বৈশিষ্ট্য কি জানিস দাদা? এরা সাহায্য করতে বেশ তৎপর থাকে। এই সরলতা তুই শহরের ব্যস্ত জীবনে পাবি না। যাই হোক, গ্রামের রাস্তাঘাট ভদ্রলোকের সবই চেনা। আমায় চেনাতে চেনাতে এ কথা সে কথা বলতে বলতে এগিয়ে চললেন তিনি। কথায় কথায় জানতে পারলাম ওই বাড়ি আসলে এককালে জমিদার বাড়ি ছিল। জমিদার কৃষ্ণেন্দু নারায়ণের তৈরি। এখন বিস্তর শরিকি ঝামেলা পেরিয়ে এক শরিকের হস্তগত হয়েছে, এবং তিনি বিদেশে থাকার দৌলতে বাড়ি প্রায় ফাঁকাই পড়ে থাকে। কখনো কখনো কোনো কোম্পানি ভাড়া নিয়ে থাকে কোনো কাজে। ঘোষ গল্প করতে করতে সেই বাড়ির সামনে এসে দাঁড়ালাম।
দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এই যে বিশাল বাড়ি! কলকাতায় থাকতে টুকটাক এদিক ওদিক বনেদি বাড়ি দেখলেও এত বড় জমিদার বাড়ি এরকম গ্রাম্য পরিবেশে সত্যি দেখিনি। বাড়ি যে বেশ পুরনো তা বোঝা যাচ্ছে, কিন্তু ভাঙাচোরা নয় একেবারে। মূল বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান মতো। একসময় হয়তো খুব সুন্দর ছিল, এখন বট, অশ্বত্থ আর বিভিন্ন জংলি গাছের ঝোপঝাপ ছাড়া আর কিছুই নেই। যত্ন করার মতো আর কেউ নেই সেটা বেশ ভালোই বুঝতে পারলাম। সঙ্গের ভদ্রলোক দেখলাম কিছু একটা বলার চেষ্টা করছেন। থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, বলছি, কিছু বলতে চান আপনি? উত্তরে একটু দোনামোনা করে তিনি বললেন, আগে না না, সেরকম কিছু না, মানে বলছিলাম অন্য কোনো বাড়িতে থাকলে হয় না? অন্য কোনো বাড়িতে? মানে আসলে কোম্পানি এখানকারই ঠিকানা দিয়েছে, বন্দোবস্ত তো সব এখানেই করা। কিন্তু কেন বলুন তো? ভদ্রলোক কেমন যেন দমে গিয়ে বললেন, ও, তাহলে আর কি করা যাবে? না, আসলে বাড়িটার একটু বদনাম আছে। পুরনো বাড়ি, কত কি সব দেখা যায়। অনেকে থাকতে এসে মারাও গেছে, উন্মাদও হয়ে গেছে, আরো কত কি শোনা যায়। তাই বলছিলাম আর কি। ভদ্রলোক এই বলে চুপ হয়ে গেলেন। আমিও আর কথা বাড়ালাম না বেশি। অনেক জায়গায় ঘোরার সুবাদে এটুকু জানি যে এরকম গ্রাম্য অঞ্চলে অনেক রকম কুসংস্কার, ভয়, ভীতি, গল্প লোকমুখে সত্যি ঘটনা অবলম্বনে আকার নেয়। ওতে অত পাত্তা না দিয়ে হাঁটতে লাগলাম। বাগান পেরিয়ে বাড়ির সদর দরজা অবধি পৌঁছে দিয়ে ভদ্রলোক বিদায় নিলেন। ভদ্রলোকের চলে যাওয়ার সাথে সাথেই চারপাশ কেমন যেন ঝুপ করে নিঝুম হয়ে গেল। নিস্তব্ধতা নেমে এলো, যেন এই পৃথিবীতে এই এক আমি আর আমার সামনে এই সুবৃহৎ মলিন জমিদার বাড়ি ছাড়া আর কিছুই নেই। চারপাশে তখন বিকেলের মোড়া আলো, সন্ধে নামবো করছে। মনটা কেমন হঠাৎ করেই বিষণ্ণতায় ভরে গেল, অথচ একটু আগেও বেশ উৎসাহ ছিল মনের মধ্যে। ক্লান্তির জন্যই কি হতে পারে। আর সময় নষ্ট না করে কড়া নাড়তে লাগলাম। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে চারদিকে একবার চোখ বুলিয়ে নিলাম। নিতান্তই ঝোপঝাড়ের বাগান, তারই মধ্যে একটা গাছে আবার দোলনা টাঙানো রয়েছে, দড়ির দোলনা। বাহ, বেশ ব্যবস্থা তো। মনে মনে একটু যেন হাসিই পেল। আশেপাশে ছেলেপুলেদের কাজ নিশ্চয়। ইতিমধ্যে দরজাটা একটু ফাঁক হলো। এক বৃদ্ধকে দেখা গেল ঘোলাটে চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি অল্প একটু হেসে বললাম, নমস্কার, আমায় কোম্পানি থেকে পাঠিয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে মাথা নেড়ে দরজা ছেড়ে সরে দাঁড়িয়ে ভিতরে আসার জন্য আহ্বান জানালেন। নির্দেশ মেনে ব্যাগপত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। বৃদ্ধ দরজাটা বন্ধ করে দিলেন। তখন কি আর জানতাম যে কোন কুহকের খেলার মধ্যে স্বেচ্ছায় প্রবেশ করলাম? রাতের খাবারের আয়োজন করতে বৃদ্ধ রান্নাঘরের দিকে যাওয়ার আগে আমায় আমার শোবার ঘর দেখিয়ে দিলেন। দেখলাম ছিমছাম ঘর, যুগের সাথে তাল মিলিয়ে সামান্য আধুনিকীকরণ করা হয়েছে। ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবলাম একা একা বসে বোর হওয়ার থেকে বৃদ্ধের সাথে দু চারটে কথা বললে বাড়িটার সম্বন্ধে কিছু জানতে পারবো। রান্নাঘরের দিকে যাওয়ার পথে খেয়াল করলাম একটা বেশ চওড়া সিঁড়ি। বুঝলাম এটা দিয়ে দোতলায় যাওয়া যায়। পরের দিন সকালে দোতলাটা ঘুরে দেখব মনস্থির করে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। ঢুকে দেখি বৃদ্ধ তখন খুন্তি নাড়ছেন কড়াইতে। পাশে গিয়ে বসে গল্প জুড়লাম। কথায় কথায় জানতে পারলাম বৃদ্ধের নাম রাঘব, এই বাড়ির কেয়ারটেকার। বাড়ির বর্তমান শরিক বিদেশ থেকেই টাকা পয়সা পাঠিয়ে দেন, আর ইনি সমস্ত কিছু গুছিয়ে দেখে শুনে রাখেন। এদিক ওদিক কথার পরে এই বাড়ির ইতিহাস জিজ্ঞাসা করে ফেললাম। রাঘবদা একটু গম্ভীর হয়ে বললেন,
কি হবে জেনে? এই সম্বন্ধে যত কম জানা যায় ততই ভালো। আহা, বলোই না, গল্প হিসাবেই শুনি একটু। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাঘবদা বলতে শুরু করলেন। জমিদার কৃষ্ণেন্দ্র নারায়ণ তৈরি করেছিলেন এই বাড়ি, তবে নিজের পরিবার নিয়ে থাকার জন্য নয়। ওই সর্বনাশীকে এখানে রেখে তার সাথে একান্তে প্রেম লীলা চালাবেন বলে। সতীসাধ্যী লক্ষ্মীমন্ত বউ ছেড়ে কোথাকার এক অজাত কুজাত মেয়ে মানুষের সাথে সারাদিন পড়ে থাকতেন এই বাড়িতে। শুনেছি সেই সর্বনাশীর নাকি অগাধ রূপ ছিল। বেনারসের বাইজি ছিল সে। কৃষ্ণেন্দু নারায়ণের হাত ধরে এখানে পালিয়ে আসে। সে যাই হোক, সেই ডাইনি চক্করে পড়ে জমিদার বাবু নিজের জমিদারি ভুলে যেতে লাগলেন। একদিন বউ রানীমা সব জানলেন। নিজের স্বামীর এই অভব্য প্রেমলীলা জানতে পেরে একেবারে স্তব্ধ হয়ে গেলেন। অথচ এত সতীলক্ষ্মী তিনি নিজের স্বামীকে একটা কটু বাক্য বললেন না। জমিদারির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন, সাথে প্রায় এক হাতে ছেলে মানুষ করতে লাগলেন। আর জমিদার বাবু সেই দেখে আরো যেন মেয়ে মানুষটার আঁচলে নিজেকে বেঁধে ফেললেন। দিন নেই রাত নেই ওই মেয়ে ছেলের কোলে মাথা দিয়ে শুয়ে থাকতেন। কোনো কাজে মন নেই, কোনো দিকে খেয়াল নেই। এইভাবেই চলছিল সব। হঠাৎ একদিন সর্বনাশ ঘনিয়ে এলো। জমিদার বাবু ওই ডাইনিটাকে গলা টিপে মেরে ফেলেন, সাথে নিজেও আত্মহত্যা করেন। মোটামুটি যা জানা যায় তা হলো এই, সর্বনাশী অনেকদিন থেকেই কোনো বিলেত ফেরত ডাক্তারের সাথে ফষ্টি নষ্টি করত। যখন ওই জমিদার বাবু বাড়ির বাইরে কোনো কাজে যেতেন, ওই ছোকরা বাড়ি এসে উঠত। জমিদার বাবু আগে থেকেই হয়তো সন্দেহ করেছিলেন, তককে তককে ছিলেন। সেদিন ছোকরা আসতেই দিনে দুজনকে হাতে নাতে ধরে ফেলেন। ছোকরা কোনো রকমে পালায় প্রাণ বাঁচে, কিন্তু ওই নষ্টা মেয়ে ছেলে কোথাও যেতে পারেনি। তাই জমিদার বাবুর হাতে নিজের প্রাণটা খোয়ায়। যতই প্রেম পীড়িত থাকুক, জমিদারি রক্ত যাবে কোথায়? মাথায় আগুন জ্বলে উঠেছিল জমিদার বাবুর। গলা টিপে মেরে ফেলেন ওই নষ্টা মেয়ে মানুষটাকে। তারপর সম্বিত ফিরে পেতেই হাই হাই করে উঠলেন। প্রেমের টান তো আর কোনো যুক্তি মানে না বাবু। তাই নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। তারপর থেকেই বাড়িতে অনেক বংশধরই থাকার চেষ্টা করেছে নিজের পরিবার নিয়ে, কিন্তু অদ্ভুতভাবে এখানে থাকলেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি হয়। অথচ এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি গেলেই আবার সব ঠিক হয়ে যায়। সব ওই ডাইনির অভিশাপ। গল্প শুনে আমি নীরবে বসে রইলাম। মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। নিস্তব্ধতা ভেঙে রাঘবদা বলে উঠল, তা বাবু, আপনার ছেলে পুলে কটা? আমি হেসে ফেললাম। বিয়েই হয়নি আর ছেলে পুলে অবধি চলে গেলে তুমি? আমার বিয়ে হয়নি শুনে রাঘবদার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। চুপ করে বসে রইল। আমি জিজ্ঞাসা করলাম, তা তুমি এত কিছু জানলে কি করে? তবে সবই বাপ পিতিমার মুখে শোনা কথা। আমার বাপ ঠাকুরদা সবাই তো এই বংশেরই সেবক, তাই আমরা মোটামুটি জানি এসব। এরপর আরো অন্যান্য কথা বলতে বলতে রাতের খাবার খেয়ে নিলাম। গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর মুরগির ঝোল। খেয়ে বুঝলাম রাঘবদার রান্নার হাত চমৎকার। গ্রামের রাত বড় তাড়াতাড়ি নামে। ঘড়িতে দেখাচ্ছে রাত সবে 9টা, কিন্তু চারপাশে নিঝুম ভাব এবং তার মাঝে ঝিঁঝির আওয়াজ শুনে মনে হচ্ছে যেন রাত 11টা কি 12টা হবে। রাতের খাওয়া শেষ করে শোবার ঘরের দিকে যাচ্ছি, এমন সময় রাঘবদা বলে উঠল, একটা কথা বলছি, মাথায় রাখবেন বাবু। যতই যাই হয়ে যাক, এই দোতলার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন না, আর রাতে কোনো মতেই দরজা খুলবেন না।
আমিও যদি ডাকি তাহলেও না। মাথায় রাখবেন কথাটা। রাঘবদার কথা শেষ হতে না হতেই ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। চারদিকে নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যে একটানা ঝিঁঝির আওয়াজ আমার কেন জানি কেমন অস্বস্তি হতে শুরু করলো। রাঘবদা হ্যারিকেন জ্বালিয়ে আনতে আবার রান্নাঘরে চলে গেল। আমি একা ওই জায়গায় স্থাণুবৎ দাঁড়িয়ে রইলাম। এদিকে অস্বস্তিটা ক্রমশ কেমন যেন বাড়ছে, সাথে একটা উচাটন ভাব আমায় ধীরে ধীরে ঘিরে ফেলছে। মনে হচ্ছে যেন কত যুগ আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাটা ক্রমশ যেন ভারী হয়ে আসছে। উফ, রাঘবদা এত দেরি করছে কেন? কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে। বুঝতে পারছি, কিন্তু হাত তুলে সেটা মুছে ফেলবো যে সেটুকুও করতে পারছি না। দাঁড়িয়েই আছি। তুই তো জানিস আমি ভীতু নই, তবুও কেন যে আমার মনে হচ্ছিল কতক্ষণে রাঘবদা আসবে তার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। একটু পরে রাঘবদা দুটো হ্যারিকেন নিয়ে ফিরে আসতেই আস্তে আস্তে অস্বস্তি আর ওই গা ভারী ভাবটা কেটে গেল। যদিও মনে মনে জানি ঠিক নয়, তাও মনকে বোঝালাম যে যাত্রাপথের ক্লান্তি এবং নতুন পরিবেশে শরীর কিঞ্চিত বেগরবাই করছে। অনেকক্ষণ ধরে গেম খেলে মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে এলো যখন, তখন ভাবলাম এবার ঘুমোতেই হবে। শীতকাল গেছে সবে সবে, তবে হিমেল রেশটা রয়েই গেছে, তাই লোডশেডিং হলেও ফ্যানের অভাব বোধ হচ্ছে না তেমন। কিছুক্ষণ কড়িবর্গার দিকে তাকিয়ে রাঘবদার শোনানো গল্পটা নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানি না। হঠাৎ ঘুমের চটকাটা ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো সেটা ভাবতে যাওয়ার আগেই শুনতে পেলাম খুব ক্ষীণ নুপুরের শব্দ, ঠিক আমার ঘরের দরজার বাইরে। প্রসঙ্গত দোতলা সিঁড়ি বেয়ে নেমে কেউ যদি বাড়ির সদর দরজার দিকে যেতে চায় তবে আমার শোবার ঘরটা পেরিয়েই যেতে হবে। বুঝতে পারলাম নুপুরের শব্দ আমার ঘর পেরিয়ে সদর দরজার দিকে চলে গেল। একবার মনে হলো এত রাতে কে নুপুর পায়ে ঘুরে বেড়াচ্ছে দেখা উচিত। পরক্ষণেই রাঘবদার সাবধান বাণী মনে পড়ল। ভয়ে ডর আমার কোনো কালই তেমন ছিল না, কিন্তু তবু সেদিন দরজাটা খুলতে আমার মন সায় দিল না, অথচ কৌতূহল আমায় তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। শেষে আর থাকতে না পেরে খাটের মাথার কাছের জানলাটা খুলে দিলাম। জানলা দিয়ে সামনের বাগানটা প্রায় পুরোটা দেখা যায়। বাইরে তখন জ্যোৎস্নার আলো বিশ্ব চরাচর ভাসিয়ে দিচ্ছে। বাগানের গাছের পাতার উপর চাঁদের রূপলি আলো কেমন যেন মায়াবী আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করেছে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। হঠাৎ আমার নজরে পড়ল সেই দড়ির দোলনাটা। সেটার উপরে বসে এক পূর্ণ যুবতী নারী দুলে চলেছে। আমি যেন সম্মোহিত হয়ে গেলাম রে দাদা। ভুলে গেলাম সব যুক্তি তর্ক। নইলে কেন আমার একবারও মনে হলো না যে এ হতে পারে না। কোনো ভদ্র বাড়ির সুস্থ মেয়ে এইভাবে এত রাতে জঙ্গলের মধ্যে দড়ির দোলনায় বসে দুলবে না। অথচ সেই সময় আমি এসবের কিছুই মাথায় আনতে পারলাম না। মোহবিষ্টের মতো তাকিয়ে রইলাম রে দাদা। কি অপূর্ব ছন্দে সেই নারী দুলে চলেছে। আটপৌরে শাড়ি পরনে, আজানো লম্বিত চুল খোলা হাওয়ার তালে তালে উঠছে। চারদিকে নিস্তব্ধতা, চাঁদের রহস্যময় আলো, কোন বুনো ফুলের মিষ্টি সুগন্ধ। উফ, সে যে কি দৃশ্য, যে না দেখছে আর তাকে আমি বলে বোঝাতে পারবো না। এভাবে দেখতে দেখতে হঠাৎ যেন আমার চেতনা ফিরে এলো। আমি চোখ কচলে সামনে তাকিয়ে দেখি কোথায় সেই নারী আর কোথায় চাঁদের আলো। সব তো অন্ধকার। সেই মিষ্টি ফুলের সুবাসটাও যে কোথায় হারিয়ে গেল। জানলা থেকে সরে এসে নিজের বিছানায় ধপ করে বসে পড়লাম। মাথাটা যেন ঝিমঝিম করছে। এসব কি দেখলাম? সবই কি কল্পনা? এভাবে এত পরিষ্কার ভাবে চোখের সামনে পার্থিব রূপ নিতে পারে? সকালে আমি ফিল্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। রাঘবদা জল খাবার নিয়ে আমার ঘরে ঢুকলো। ঢুকেই থমকে যেতে রাঘবদার দৃষ্টি অনুসরণ করে দেখলাম সে বিস্ফারিত চোখে জানলার দিকে তাকিয়ে আছে। তারপর কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে উঠল,
আপনি জানালাটা খুললে নেন নাকি বাবু? আসল কথাটা কেন জানি না কিছুতেই বলতে পারলাম না, তাই সেটা চেপে রেখে উত্তর দিলাম, আসলে কাল একটু গরম লাগছিল, তাই খুলেছিলাম আর কি। অবিশ্বাসের চোখে আমার দিকে তাকিয়ে রাঘবদা ধীরে ধীরে বলল, কিছু দেখেছেন? আমি একটু চমকে গেলাম। কই না তো, কি দেখবো? রাঘবদা যেন একটু আশ্বস্ত হলো। না না, কিছু না, এই জানালাটা আর খুলবেন না, বাইরে জঙ্গল তো, কখন কোন পোকামাকড় ঢুকে পড়ে। নিন বাবু, এটা খেয়ে নিন, রুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। বুঝলাম রাঘবদা কিছু একটা লুকিয়ে গেল। আমি কাল রাতে যা যা দেখেছি সেগুলো আমার কল্পনা হলে রাঘবদা কেন জানলা খুলতে বারণ করছে? শুধুই পোকামাকড়ের ভয়? সারাদিন খাটাখাটনি করে ভীষণ ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল তাড়াতাড়ি বাড়িতে গিয়ে একটু শুতে পারলে ভালো হতো। সেই মতো তাড়াতাড়ি বাড়ির দিকে সাইকেল চালালাম। সাইকেলটা রাঘবদার থেকে ধার নিয়েছি এই কয়েকদিনের জন্য। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। বাগানের পথ দিয়ে ফেরার সময় একবার ঘাড় ঘুরিয়ে দোলনাটাকে দেখলাম। চারদিকে কাঁটা ঝোপে ভর্তি। না, সবই আমার কল্পনা ছিল, নইলে ওই কাঁটা ঝোপ পেরিয়ে কেই বা দোলনায় দুলতে আসবে। মনে মনে নিজের ওপর হাসলাম। ইঞ্জিনিয়ার হয়ে কবি হয়ে উঠছি নাকি? অবশ্য এরকম জায়গায় মনের মধ্যে কবি বা সাহিত্যিক সত্তা জেগে উঠবে, এতে আর সন্দেহের কি আছে। রাতের খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। শুতেই ঘুম নেমে এলো চোখে। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ মনে হলো যেন দম বন্ধ হয়ে আসছে। হাঁস ফাঁস করতে করতে উঠে বসলাম। আর ঠিক তখনই আমি আওয়াজটা পেলাম। আওয়াজটা দোতলা থেকে ক্রমশ নিচের দিকে নেমে আসছে। একটা ঝুমঝুম করে নুপুরের আওয়াজ, ঠিক আগের দিনের মতো। কিন্তু আজ আমার কি হলো জানি না। নুপুরের শব্দ আমার ঘরের পাশ দিয়ে চলে যেতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে মুখ বাড়িয়ে দেখি কেউ নেই। হতাশ হলাম খুব, কিন্তু আমার মন বলে উঠল, এক্ষুনি জানলা খুললেই তো দেখতে পাবো। ছুটে গেলাম জানলার কাছে, এক টানে দুটো পাল্লা খুলে দিলাম, আর সঙ্গে সঙ্গে সেই অপার্থিব দৃশ্য আমার চোখ ধাঁধিয়ে দিল। জ্যোৎস্নায় চারদিক ভেসে যাচ্ছে, আর তার মাঝে শাড়ির আঁচল এবং সর্পিল কেশ রাশি হাওয়ায় উড়িয়ে সেই অপরূপা দুলেই চলেছে। চাঁদের মায়াবী আলোয় তার পায়ের নুপুর দুটো চকচক করছে। আমি তন্ময় হয়ে দেখছিলাম। হঠাৎ আমার মনে হলো দোলনাটা যেন অনেক কাছাকাছি চলে এসছে। আমি মেয়েটাকে আরো স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তা যে কি করে সম্ভব সেটা বুঝে পেলাম না। আরো একটু কাছাকাছি এসে যেতেই মেয়েটা এবার আমার মুখের দিকে মুখ ফেরালো, যেন ও জানতো আমি এই জানলা থেকে ওকে দেখছি। আমার পা দুটো যেন মেঝের সাথে কেউ আটকে দিয়েছিল। আমি চেয়েও জানলা থেকে সরে যেতে পারলাম না। মেয়েটার দিকে তাকাতেই যেন বিদ্যুতের শক খেলাম। কাকে দেখছি আমি? রক্ত মাংসের মানুষ কি এত সুন্দর হয়? অপরূপা বললেও কিছুই বলা হয় না। এত রূপ, এমন নিখুঁত গড়ন আমি আর কোথাও দেখিনি। মেয়েটা কিছু বলতে চাইছে বলে মনে হলো আমার। ঠোঁট দুটো অল্প ফাঁক করলো কিছু বলার জন্য, আর তখনই একটা ঝটকা মেরে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি ঘর অন্ধকার, আর আমি বিছানায় শুয়ে আছি। সারা শরীর ঘামে ভিজে সপ করছে। তাড়াতাড়ি নেমে জানলার কাছে যেতেই দেখি জানলার পাল্লা দুটো খোলা, আর বাইরের নিকষ কালো অন্ধকার। জ্যোৎস্নার চিহ্ন মাত্র নেই। মাথার মধ্যে সব যেন তালগোল পাকিয়ে গেল। এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখে চলেছি? তাই যদি হয় তাহলে জানলার পাল্লা দুটো খুললো কে? আচ্ছা, স্বপ্ন এরকম বাস্তবের মতো হয় নাকি? কারণ মেয়েটার মুখ স্পষ্ট মনে আছে আমার যেন ঠিক সামনে এখনো দাঁড়িয়ে আছে। এগুলো সব স্বপ্ন নাকি এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? পরের দিন রাতে শোয়ার আগে মনে মনে স্থির করলাম যে আজ এই রহস্য ভেদ করেই ছাড়ব।
কার নুপুরের শব্দ, আর আর ওই মেয়েই বা কে আমায় জানতেই হবে। না ঘুমিয়ে মোবাইল নিয়ে খুটুর খুটুর করতে লাগলাম। কখন চোখ লেগে গেছিল জানা নেই। হঠাৎ সেই ঝুমঝুম শব্দটা আমার তন্দ্রা ভেঙে দিল। লাফ মেরে দরজার কাছে এসে এক টানে দরজা খুলতেই দেখলাম দেরি হয়ে গেছে। আওয়াজ অনেক দূরে চলে গেছে ততক্ষণে। তাড়াতাড়ি সদর দরজার দিকে ছুটে চললাম। আমার স্থির বিশ্বাস ছিল বাগানে গেলেই আমি তাকে দেখতে পাবো। অত্যন্ত সন্তর্পণে সদর দরজা খুলতেই দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। চাঁদের আলোয় সমস্ত চরাচর যেন ভেসে যাচ্ছে। বাগানে পা রাখতেই সেই বুনো ফুলের মিষ্টি সুবাস নাকে এসে ধাক্কা মারল। কেমন কেমন যেন মোহবিষ্ট হয়ে এগিয়ে চললাম। কিছুটা এগোতেই সেই কাঙ্ক্ষিত অপার্থিব দৃশ্য চোখে পড়ল। পায়ে পায়ে এগিয়ে গেলাম সেই দিকে। আমার পায়ের আওয়াজ পেয়ে মেয়েটি দোলা বন্ধ করে দিল। আমার মনে কেমন যেন একটা অপরাধ বোধ হলো। রসভঙ্গের জন্য নিজেকে মনে মনে দুষলাম। এই স্বর্গীয় অপরূপ পরিবেশে আমি সত্যিই বড় অনাহুত, বেমানান। ভাবলাম ফিরে যাই, কিন্তু ফেরার জন্য পিছন ফেরার আগেই দেখি সেই অপরূপা নারী দোলনা ছেড়ে আমার দিকে এগিয়ে আসছে। আবার কালকের মতো পা দুটো যেন মাটিতে আটকে গেল। সম্মোহিতের মতো সেই নারী মূর্তির দিকে তাকিয়ে রইলাম। নিখুঁত ভুরুজোড়া যেন কোনো শিল্পীর তুলি দিয়ে আঁকা। নিষ্পাপ দীঘল চোখের দিকে তাকালে মনে হবে কোনো পাপ একে স্পর্শ করতে পারেনি আজ অব্দি। লম্বা সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট যেন অঙ্কুরিত কমল। চাঁদের আলো গায়ে পড়ে পিছলে যাচ্ছে এমন মসৃণ ত্বক। খেয়াল করলাম মেয়েটার পরনে শাড়ি থাকলেও কোনো ব্লাউজ নেই। ঠিক পুরনো যুগে মেয়েরা যেভাবে ব্লাউজ ছাড়া শাড়ি পরতো, ঠিক সেইভাবে শাড়ি গাছ কোমর করে বাঁধা। অমাবস্যার রাতের মতো ঘন কালো আজানুলম্বিত খোলা চুল। আর একটু কাছে এগিয়ে গিয়ে এসে ভুবন মোহিনী হাসি হেসে সে বলল, আপনি এসেছেন না এই বাড়িতে? মোহগ্রস্ত অবস্থায় জবাব দিলাম, হ্যাঁ হ্যাঁ, এই 2 দিন হলো এসেছি। আপনি কি করে জানলেন? না মানে আপনাকে আগে কখনো দেখিনি তো, তাই। আপনি কোথায় থাকেন? খিলখিল শব্দে জলতরঙ্গের মতো হাসির আওয়াজ সারা বাগান জুড়ে গুঞ্জরিত হতে থাকল। হাসির লহর কিছুটা স্তিমিত হয়ে এলে হাসির রেশ ঠোঁটের গোলায় ঝুলিয়ে রেখেই সে বলে উঠল, আমাকে দেখেননি আগে, তাই বুঝি? তাহলে 2 রাত ধরে হাঁ করে কাকে দেখছিলেন মশাই? কণ্ঠস্বর, বাচনভঙ্গি সবই এমন মোহময়ী, মনে হচ্ছিল এই মুহূর্তে যদি প্রাণটাও এই নারী চেয়ে বসে, আমি বোধহয় অবলীলায় তাও দিয়ে দিতে পারবো। কি হলো, কিছু বলুন। আবার সেই মায়াবী কণ্ঠস্বর। আমি তড়িঘড়ি বলে উঠলাম, না মানে আসলে আপনাকে আগে দেখিনি তো, আর রাঘবদা বলল না এই বাড়িতে আপনিও থাকেন, মানে তাই বুঝতে পারিনি আর কি। ও আবার কি বলবে, কি জানে ও? কোনো কিছুতেই ওর নজর আছে নাকি? নইলে আমার মতো একজন মেয়েকে একেবারে নেই করে দেয়? আপনি বলুন, আমায় কি একটু গ্রাহ্য করা যায় না? এতই খারাপ আমি? বলুন, আপনি বলুন। বলতে বলতে সেই নারী আমার এত কাছে চলে এলো যেন আমার সমগ্র চেতনায় নিজের অস্তিত্ব কায়েম করতে চাইছে। একে ওই অদ্ভুত বাংময় চোখের দুর্নিবার হাতছানি, সাথে সেই ফুলের মিষ্টি সুবাস আমায় যেন বাস্তব থেকে বহু দূরে নিয়ে যেতে লাগলো। সত্যি বলছি দাদা, আমি সমস্ত শিষ্টাচার ভুলে গিয়ে ওখানে মূর্তিমান দাঁড়িয়ে রইলাম। কিছুতেই সরে যেতে পারলাম না, বরং এক উদগ্র কামনা আমায় ক্রমশ উন্মাদ করে তুলল। সে কি ভীষণ কামুকতা আমার রোজগার ছাপোষা সত্তাকে ভেদ করে আমায় গ্রাস করতে শুরু করলো, সেটা আমি লিখে বোঝাতে পারবো না তোকে। শুধু এটুকু বলতে পারি, ওই মুহূর্তে মনে হচ্ছিল যে সামনে দাঁড়িয়ে থাকা এই কমনীয় নারী দেহের সমস্ত রহস্য ভেদ না করতে পারলে আমার পুরুষ জন্ম বোধহয় বৃথা।
মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা ভাবছি, ঠিক তখনই সেই নারী হঠাৎ করে আমার হাত দুটো ধরে বলে ওঠে, আপনি এখন থেকে এখানে থাকবেন তো? আপনাকে আমার ভারী পছন্দ হয়েছে। আপনি আমার বাবুর মতো নন একেবারেই। কত মিষ্টি স্বভাব, শিশুর মতো চাহনি। ছেড়ে যাবেন না তো? হাতের স্পর্শে আমার সারা শরীরে তখন বিদ্যুৎ প্রবাহ শুরু হয়েছে। খেয়াল করলাম মেয়েটি আমার হাত দুটো তুলে নিজের বুকের কাছে জড়ো করে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওই দৃষ্টি আমায় সব ভুলিয়ে দিল। আমি কে, কেন এখানে এসেছি, আমার কাজ, আমার পরিবার, আত্মীয় স্বজন, ভবিষ্যতের চিন্তা সব ভুলিয়ে দিল। মন মস্তিষ্কে তখন একটাই বাক্য ঘুরপাক খাচ্ছে, ছেড়ে যাবেন না তো? সম্মোহিতের মতো বলে ফেললাম, না না, কোথাও যাব না, এখানেই থাকবো। তুমি আসবে তো? আমার কথাটা শুনেই প্রচন্ড জোরে খিলখিলিয়ে হাসতে লাগলো মেয়েটি। কি অপার্থিব, কি স্বর্গীয় সেই হাসির শব্দ! যেন কোনো পাহাড়ি ঝর্ণা দুর্বার হয়ে বয়ে চলেছে। আসবো মশাই, আসবো, রোজ আসবো। তখন কিন্তু আমায় ফেরাতে পারবেন না। শেষের কথাটা আমার কানে খট করে বাজল। মনে কিসের যেন আশঙ্কার অনুপ্রবেশ ঘটল, কিন্তু সেদিকে ভাবার মতো মানসিক স্থিরতা আমার তখন ছিল না। ওই ভুবন মোহিনী হাসির শব্দের মূর্ছনা আমার কানে প্রবেশ করে আমার মন, মস্তিষ্ক, চেতনা সবের উপরই যেন সুখ নিদ্রার আবেশ বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে এলো আমার। সব ঝাপসা দেখতে লাগলাম। দিনের আলো চোখে পড়তেই ঘুমটা চটকে গেল আমার। ধীরে ধীরে উঠে বসলাম। শরীরটা বেশ ব্যথা ব্যথা করছে। চোখ ভালো করে খুলতেই অবাক হয়ে চারপাশ দেখলাম। এ কি, আমি তো বাগানের সেই দোলনাটার সামনে ঝোপঝাড়ের মধ্যেই শুয়ে আছি। ধর্মর করে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি করে বাড়ির ভেতর যেতে গিয়ে কি মনে হতে একবার দোলনাটার কাছে ফিরে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার মাথাটা একটু ঘুরে গেল। দোলনার দড়িগুলো সব ছিঁড়ে গেছে বহুকাল আগে। বসার অযোগ্য এখন সেটা। তাহলে রোজ রাতে মেয়েটা এই দোলনায় বসে দোল খাচ্ছে কি করে? তার মানে কি সবই আমার কল্পনা? কিন্তু ওই হাসি, ওই তাকানো, ওই স্পর্শ সব তো ভীষণ রকম বাস্তব আমার কাছে। যেমন সকালের এই রোদ, গাছপালা সবই আমার চারপাশের বাস্তব। কথাগুলো মনে হতেই চারপাশের আবহাওয়ায় কেমন যেন একটা শিরশিরানি ভাব চলে এলো। সঙ্গে সঙ্গে মনে হলো যেন কোনো নারী হাওয়ায় তার শাড়ির আঁচল উড়িয়ে ঠিক আমার গা ঘেঁষে হেঁটে চলে গেল। হাওয়ায় কোনো অপরূপা নারীর সুমধুর খিলখিল হাসি আমার কানে কানে বলে যাচ্ছে, ছেড়ে যাবেন না কিন্তু। রাতের জ্যোৎস্নায় যা তীব্র কামনা জাগাচ্ছিল, দিনের সূর্যালোকে তা কেমন যেন গায়ে কাঁটা ধরিয়ে দিল। আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না মনে করে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম। বাড়ি ঢুকতেই রাঘবদার মুখোমুখি হলাম। সে অবাক চোখে আমায় দেখতে দেখতে বলে উঠল, এত সকালে কই গিয়েছিলেন বাবু? আবারও মিথ্যে বললাম। ওই একটু বাগানের দিকে গিয়েছিলাম, ওই বাগানটা ঘুরে দেখছিলাম আর কি একটু। রাঘবদা দেখলাম খানিকটা আশ্বস্ত হলো। তারপর খানিক আক্ষেপের সুরে বলল, বাগান আর কোথায়, সবই এখন আগাছার ঝোপ, সবই নষ্ট হয়ে গেছে। কে আর দেখবে? বাড়িটুকুর জন্যই শুধু টাকা পাঠায়, তাও এত বড় বাড়ি, ওইটুকুতে কিছুই হয় না। কি আর বলবো বাবু, এত সুন্দর বাড়িটা শেষ হয়ে গেল। বলতে বলতে রাঘবদা মাথা নাড়তে নাড়তে চলে গেল। আমিও কাজে যাওয়ার জন্য রেডি হতে গেলাম, কিন্তু মন থেকে ওই মেয়েকে বের করতে পারলাম না। কে ও? কি পরিচয় ওর? শুধুই আমার কল্পনা নাকি সত্যি আছে ওর অস্তিত্ব? ভাবতে ভাবতে কেমন যেন পাগল পাগল লাগতে লাগলো নিজেকে। ঠিক করলাম মেয়েটার ব্যাপারে ঘুরিয়ে জিজ্ঞেস করতে হবে রাঘবদাকে। জল খাবার খেতে খেতে জিজ্ঞেস করলাম,
আচ্ছা আচ্ছা রাঘবদা, বলছি এই বাড়িতে আর কে কে থাকে গো? রাঘবদা একটু হেসে জবাব দিল, কে আর থাকবে, এই আমিই থাকি, আর এখন বাবু আপনি আছেন। কেন, তোমার বউ থাকে না? প্রশ্নটা শুনে রাঘবদা একটু থমকে গেল। তারপরে ক্ষীণ স্বরে বলল, না বাবু, আমার বউ মারা গেছে প্রায় 10 বছর হতে চলল। আমার হাতটা কেমন যেন কেঁপে গেল। মেয়েটা যে বলল এই বাড়িতেই থাকে, আবার কথাবার্তা শুনে তো মনে হচ্ছিল রাঘবদাকে চেনেও। তাহলে ঢপ মারল নাকি? কিন্তু তা কেন হবে? নাকি রাঘবদাই মিথ্যে কথা বলছে? কিন্তু কেন? হঠাৎ মনে হলো দোতলায় যেতে বারণ করেছিল রাঘবদা। তাহলে কি ওই মেয়েটাকে কোথাও থেকে ভাগিয়ে নিয়ে এসে দোতলায় লুকিয়ে রেখেছে ও? অবৈধ সম্পর্ক বা ওই রকম লজ্জাজনক কিছু? বউ সেই কবে মারা গেছে ওর, তাই বলে কি চাহিদার কিছু নেই? হ্যাঁ, ঠিকই ধরেছি, এবার সব খাপে খাপ মিলছে। নিশ্চয়ই দোতলায় থাকে ওই মেয়েটা। সঙ্গে সঙ্গে মনে মনে ঠিক করলাম আজ রাতে একবার দোতলায় গিয়ে দেখব কি আছে। কিন্তু সেটা রাঘবদার চোখের আড়ালে করতে হবে। রাতে খাওয়া দাওয়ার পর আমার আর তর সইছিল না। রাঘবদা হ্যারিকেন নিয়ে নিজের ঘরের দিকে চলে যেতেই আমি সন্তর্পণে নিজের ঘরের হ্যারিকেনটা নিয়ে বেরিয়ে পড়লাম দোতলার উদ্দেশ্যে। নিজের বুকের ঢিপ ঢিপ আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি। একটা একটা করে সিঁড়ি সাবধানে চড়তে লাগলাম। বেশ কিছু জায়গায় ভেঙে গেছে। অন্ধকারে পড়ে টরে না যাই, তাই খানিকটা মন্থর গতিতেই ওপরে উঠতে লাগলাম। এদিকে মন আমার পায়ের গতিবেগ মানতে নারাজ। সে যেন এক্ষুনি ছুটে চলে যায় দোতলার রহস্য ভেদ করতে। দোতলায় পৌঁছে আমি যেন একটা ছোটখাটো ধাক্কা খেলাম। অপূর্ব সুন্দর চারদিক। কোথাও ভাঙাচোরা তো দূরস্থান, একটা মাকড়সার ঝুল অবধি নেই। বুঝলাম আমার সন্দেহ ঠিকই ছিল। সেই মেয়ে এখানেই থাকে, তাই তো সমস্ত আসবাব একেবারে ঝকঝক তকতক করছে। হ্যারিকেনের আলোয় পরম বিস্ময়ে আমি চারদিক দেখতে লাগলাম। দামি দামি আসবাবপত্র, মেঝেতে দামি মোটা কার্পেট, দেওয়ালে পুরনো আমলে তৈলচিত্র, একদিকের দেওয়ালে তো আবার দুটো হরিণের মাথাও আটকানো ছিল। উফ, সে যে কি সুন্দর আর কি অভিজাত আমি তোকে বলে বোঝাতে পারবো না দাদা। শুধু ছবিতেই এরকম দেখা যায়। মনে মনে রাঘবদাকে একচোট গালাগাল করলাম। সালা বদমাস বুড়ো, আমাকে ওরকম একটা শ্রীহীন ঘরে ফেলে রেখে নিজে এখানে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে। মনটা হঠাৎ করেই কেমন ক্রুদ্ধ তেঁতো হয়ে গেল। অথচ ভালো করে ভেবে দেখলে আমার কিন্তু এত রাগের কোনো সেরকম কারণ ছিল না। প্রবল ঈর্ষায় জ্বলতে লাগলাম। ওই কামনা দেবীর পাশে রাঘব বুড়োকে কল্পনা করেই আমার মাথায় ঈর্ষার আগুন জ্বলে উঠল। কি যে হলো এই সময় আমি লম্বা করিডর দিয়ে সোজা হাঁটা লাগালাম। একটা ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর আর প্রায় সঙ্গে সঙ্গেই আমার মধ্যে প্রবল আক্রোশ পুঞ্জীভূত হতে লাগলো। প্রচন্ড অশান্ত মন আমায় বারবার বলতে লাগলো যে এই দরজাটা ভেঙে ফেলা উচিত। তবেই তো দেখা যাবে যে ভিতরে কি রাসলীলা চলছে। আবার একবার মনে হলো দরজার ওপাশেই তো আছে সেই অপরূপা, স্বর্গের অপসরা। তাহলে এত দেরি করছি কেন? দরজা ভাঙলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। অথচ ভেবে দেখ দাদা, আমি কিন্তু কোনোদিন দোতলায় উঠিনি। তবু কি করে জানলাম যে কোথায় কি আছে, কোন দরজার পেছনে কি ঘর? কিন্তু সেই সময় আক্রোশের তেজে আমার এসব কিছুই মাথায় আসছিল না। সজোরে লাথি মেরে দরজাটা খুলে ফেললাম। আর খুলতেই আমার চোখ দুটো যেন ধাঁধিয়ে গেল। সারা ঘরে দীপ জ্বালিয়ে আলোকিত করা হয়েছে। অদ্ভুত মনোহর মায়াবী পরিবেশ, আর সাথে সেই বুনো ফুলের মিষ্টি সুবাস আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করতে লাগলো। কোথায় গেল একটু আগের সেই ঈর্ষা, বিরক্তি আর আক্রোশের দংশন? সেই সব যেন কর্পূরের মতো মন থেকে উবে গেছে। এই মায়াবী আলোকসজ্জা দেখে যেন আমার আর আশ মিটছে না। কি হলো, এদিকে আসুন।
একটা লাশময়ী ঋণঋণে কণ্ঠস্বর আমায় সেই ঘোর থেকে টেনে বের করলো যেন। আমি জানি, আমি চিনি এই কণ্ঠস্বর। চকিতে শব্দের উৎসের দিকে তাকালাম, আর কি অভূতপূর্ব দৃশ্য দেখলাম কি বলবো। রজনীগন্ধা ফুল দিয়ে সুসজ্জিত পালঙ্কের ওপর যেন কোনো স্বর্গের অপ্সরা বসে আছে। ঠোঁটের কোণায় মোহময়ী হাসি, চোখে রহস্যময় দৃষ্টি। দুই হাত ধীরে ধীরে তুলে কামনা মোদির ভঙ্গিমায় আহ্বান জানালো সেই কামিনী। এদিকে আসুন না, কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। এত দেরি করলেন কেন? তুই হয়তো বলবি যে ওই মেয়ে কি করে জানতো যে সেই রাতেই তুই দোতলায় যাবি। ঠিকই, এইটাই মনে হয় ঠিক। কিন্তু আমার সেসব ভাবার সুযোগ ছিল না। ওই মানিনীর অভিমানের স্ফুরিত ওষ্ঠদ্বয় দেখে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে ওই অধর সুধা পান করে নিজের বাসনা চরিতার্থ করি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম আমার প্রেয়সীকে। সেও সঙ্গে সঙ্গে উষ্ণ আলিঙ্গনে আমায় আবদ্ধ করে নিল। তারপর আর কি? সেই দেবভোগ্যা দেহের সমস্ত রূপ, রং, রহস্য নিমেষে উন্মোচিত করে ফেললাম। উদ্দাম কামনা বাসনার ঘূর্ণিঝড় আমাদের দুজনের শরীরকে ভাসিয়ে নিয়ে যেতে লাগলো। উথাল পাথাল হতে লাগলো দুজনের শরীর। সেই পেলব মসৃণ শরীরকে দলিত মথিত করে ফেলতে লাগলাম বারংবার। সেই অপরূপার পরম আশ্লেষের শীতকার আমায় যেন আরো দুর্বার, আরো উন্মাদ করে তুলতে লাগলো। সেই লাগামহীন, বল্গাহীন উদ্দাম প্রেমের শেষে নিজের প্রেয়সীকে বুকে জড়িয়ে একটু আগের ঘটে যাওয়া সুখের মুহূর্তের জাবর কাটতে কাটতে হঠাৎ প্রশ্ন করলাম, বলছি তুমি এখানে কবে থেকে আছো? সে মৃদু স্বরে উত্তর দিল, কি জানি, আমার অত সাল তারিখ মনে থাকে না। অত লেখাপড়া শিখেছি নাকি? আমি তার মাথার চুলে আঙুল জোড়াতে জোড়াতে বললাম, তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? মানে ওই যাকে বাবু বলো আর কি। ও আমার স্বামী নয় গো, বিয়ে করেনি আমায়। আমায় এখানে এনে রেখেছিল, বলতো তো প্রেম করি তোমায়। আমিও তাই মানতুম। তারপর সে প্রেম এখন আর নেই, বুঝলে গো। ওসব চিরদিন থাকে না। বুঝলাম যে যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। ওই বুড়ো এই মেয়েকে ফুর্তির জন্য এখানে এনে রেখেছে। রাঘব তার উপরে রাগটা আরো বাড়ল। সে না হয় ভালোবাসে না, আর তুমি বাসো তাকে? এক সময় খুব ভালোবাসতাম, এখন আর বাসি না। কেন? মানে হঠাৎ ভালোবাসো না কেন? কারণ এখন তো তোমায় ভালোবাসি। বলেই আমার বুকে মুখ গুজল। আমার কান দুটো পরিতৃপ্ত হয়ে গেল এই শেষ বাক্যটা শুনে। তারপরই একটা প্রশ্ন আমার মাথায় পাক খেয়ে গেল। তাড়াতাড়ি বলে উঠলাম, দেখেছো কাণ্ড? কাল থেকে আজ অবধি তোমার সাথে এত ঘনিষ্ঠ হয়ে গেছি, অথচ তোমার নামটাই জানা হয়নি। কি নাম বলো না তোমার? সে আরো ঘন সন্নিবিষ্ট হয়ে এলো আমার বুকের কাছে। তারপর মাথা তুলে আমার দিকে নিজের মায়া ভরা টানা টানা দুই চোখ মিলে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিলে, রোহিণী। আমার নাম রোহিণী গো। এমন মধুর কণ্ঠস্বরে বলা কয়েকটা শব্দ আমায় যেন আচ্ছন্ন করে ফেলল। আর ওই নামকে মনে হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নাম। দু তিনবার নিজের মনেই আউড়ে নিলাম, রোহিণী। বাহ, কি সুন্দর নাম, রোহিণী। নাম উচ্চারণ করতে করতে কেমন যেন নিশাচ্ছন্ন হয়ে পড়লাম। ঘুমে যেন চোখ জড়িয়ে আসতে লাগলো আমার। রোহিণী তখনও আমার অঙ্ক সাইনি, আমার দিকেই নির্নিমেষ নয়নে তাকিয়ে আছে। কি যেন একটা বলার ছিল, কিন্তু মনে করে বলার আগেই দু চোখ জুড়ে নেমে এলো নিশ্চিন্ত নিটোল সুখ নিদ্রা। সকালের আলোর আভাস পেতেই আমি তাড়াতাড়ি উঠে বসলাম। নিচে যেতে হবে, রাঘবদা দেখে ফেললে মারাত্মক কেলেঙ্কারি হয়ে যাবে। পড়িমড়ি করে পালঙ্ক থেকে নামতে গিয়ে আমি থমকে গেলাম। কোথায় পালঙ্ক?
আর আর কোথায় বা সেই প্রদীপের আলোয় আলোকিত সুসজ্জিত বাসর ঘর? আমি তো নিজের ঘরে নিজের বিছানায় বসে আছি। এটা এটা কি করে সম্ভব? সব স্বপ্ন ছিল নাকি? স্বপ্ন এমন বাস্তবের অনুভূতি দেয় নাকি কখনো? আর তাছাড়া স্বপ্নে একই নারী বারবার আসছে, আমায় প্রলুব্ধ করছে প্রতি রাতে। এরকম উদ্ভট স্বপ্নের কথা কবে কে শুনেছে? আর আমারও তো এরকম কখনো স্বপ্ন দেখার বাতিক ছিল না। তাহলে এখানে আসার পর থেকে এইসব উদ্ভট স্বপ্ন কিভাবে দেখে চলেছি আমি? মাথার মধ্যে সব কেমন যেন ঘেঁটে যাচ্ছে। দুপা হাঁটতে গিয়ে বুঝলাম যে শরীরটা ঠিক ভালো লাগছে না, হয়তো জ্বর আসবে। তবুও কাজে তো যেতেই হবে এই ভেবে মনস্থির করলাম। স্নান করতে গিয়ে হঠাৎ ঘাড়ের পাশটা ভীষণ জ্বালা করে উঠল। আয়না দিয়ে দেখতে আবিষ্কার করলাম ঘাড়ের পাশে স্পষ্ট নখের আঁচড়ের দাগ। বিদ্যুৎ চমকের মতো একটা নাম আমার মাথার মধ্যে যেন বলে উঠল, রোহিণী গো, আমার নাম রোহিণী। না না, এই আমার স্বপ্ন হতে পারে না। কিন্তু তাহলে উপরের ঘর থেকে নিচে নিজের নির্দিষ্ট ঘরে কি করে পৌঁছালাম আমি? জানতেই হবে আমায়। ঠিক করলাম আজ আর বেরোবো না কাজের জন্য। গায়ে জ্বরও আছে, সুতরাং রদ ঢেকা কলা বেছা দুই হবে। জল খাবার শেষ করেই রাঘবদাকে বললাম আজ আর কাজে যাব না আমি। একটু পরেই সাইকেল নিয়ে রাঘবদা বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। আমি ঠিক এই সুযোগটাই চাইছিলাম। এখন অন্তত 1 ঘন্টা হাতে সময় আছে। উপরে গিয়ে দেখতে হবে। গায়ে ব্যথা শুরু হয়েছে, তবু তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে দোতলা সিঁড়ির দিকে পা বাড়ালাম। ভাঙাচোরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। পৌঁছে দেখি সবকিছু তেমনই আছে যেমনটা রাতে দেখেছিলাম। সেই আসবাবপত্র, কার্পেট, হরিণের মাথা, সাথে আরো একটা জিনিস দেখলাম যেটা কাল দেখিনি। একটা বাহারি আয়না। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নার কাঁচটা বেশ খসে গেছে। নিজের মুখটা ভালো করে দেখতে পেলাম না, কিন্তু মনে হলো কিছু একটা পরিবর্তন আছে চেহারায়। চুলের স্টাইলটা যেন বদলে গেছে। ঝুলপিটা বেশ বড় লাগছে আমার। মুখটাও একটু অন্যরকম লাগছে। সবটাই কেমন যেন পুরনো। মাথাটা ঝিমঝিম করে উঠল। আধো অন্ধকার চারিদিকে, যেন সূর্যের আলোর প্রবেশেও নিষেধাজ্ঞা আছে। তাই প্রখর রোদও এখানে ভয়ে ভয়ে চোরের মতো ঢুকছে। আমি ধীরে ধীরে কালকের সেই ঘরটার দিকে এগোতে লাগলাম। মনে মনে উত্তেজিত আমি। এখনো কি রোহিণী ওই দরজার ওপারে আলোকিত বাসর ঘর সাজিয়ে আমার জন্য অপেক্ষা করছে? দরজার সামনে এসে দাঁড়ালাম। মনে হলো দরজা খুললেই শুনতে পাবো সেই ললিত কণ্ঠস্বর। এত দেরি করলেন কেন? উত্তেজনায় হাত থরথর করে কাঁপছে। তবুও সব সাহস একত্রিত করে দরজা ঠেলতে যাব, এমন সময় একটা হতবিহ্বল চিৎকার ভেসে এলো পেছন থেকে। বাবু! আমি যেন বিদ্যুতের ঝটকা খেয়ে পিছিয়ে এলাম। সামনে রাঘবদা দাঁড়িয়ে, চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আমি কিছু বলার আগেই রাঘবদা ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, এখানে কি করছেন বাবু? এখানে আসতে বারণ করেছিলাম না আপনাকে? কেন এলেন এখানে বাবু? চলুন শীঘ্রই নিচে চলুন বলে আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। এই শোনো, আমি ওর সাথে দেখা না করে কোথাও যাব না। আমি জানি এই ঘরেই ও আছে, একবার দেখা করেই চলে যাব। বলেই দরজার দিকে তাকাতে আমি যেন ভেবা চাকা খেয়ে গেলাম। দরজার গায়ে তালা লাগানো, কিন্তু সেটাই আমার অবাক হওয়ার কারণ নয়। আসল কারণ হলো সেই তালা বহুদিনের পুরনো আর জং ধরা ধুলো মাখা। ওই তালা যে বহুদিন ব্যবহৃত হয় না সেটা যে কেউ বলে দেবে। চমকে গিয়ে চারদিকে তাকিয়ে আমি যেন বেকুব বনে গেলাম। কোথায় সেই জাঁকজমক, কোথায় সেই পারিপাট্য? ভোজবাজির মতো সব গায়েব হয়ে গেছে। আর সেই জায়গায় কালো অন্ধকার ধুলো চুলে ভর্তি ভাঙাচোরা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি আমি। আমার বুকে কেউ হাতুড়ি পিটতে শুরু করলো। হাহাকারের মতো গলা দিয়ে কয়েকটা শব্দ বেরিয়ে এলো। রোহিণী কোথায়?
রাঘবদা, রোহিণী কোথায়? রাঘবদার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল আমার চিৎকার শুনে। পর মুহূর্তে আমার হাত ধরে টান মেরে বলল, শিগগির নিচে চলুন বাবু, সর্বনাশ হয়ে গেছে, জলদি চলুন। বলেই আর একটু অপেক্ষা না করে আমার হাত ধরে টানতে টানতে আমায় একতলায় নিয়ে চলল। আমার মাথায় তখন কিছুই ঢুকছে না। এক লহমায় সব কি করে পরিবর্তিত হয়ে যেতে পারে? যেখানে কাল রাতেও আমি অত সময় কাটিয়েছি, সেখানে আজ সকালে এত বড় তালা কি করে ঝুলতে পারে? সবচেয়ে বড় কথা, রোহিণী কোথায়? কারণ যে অবস্থা দেখে এলাম, সেখানে কোনো মেয়ের পক্ষে থাকা কি করে সম্ভব? রাঘবটা আমায় আমার ঘরে নিয়ে এসে খাটের ওপর বসিয়ে জল খেতে দিল। তারপর ভীষণ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করল, রোহিণী নামটা কোথা থেকে পেলেন বাবু? ওই নাম তো আমি আপনাকে বলিনি। কোথায় পেলাম সেসব কথা বাদ দাও, তুমি আমায় শুধু বলো রোহিণীকে কোথায় লুকিয়ে রেখেছ? ক্ষিপ্ত স্বরে আমি জিজ্ঞেস করে উঠলাম। রাঘবদা পাংশু মুখে উত্তর দিল, রোহিণী আসলে কে জানলে এই প্রশ্নগুলো আপনি করতেন না। সে সত্যি করে বলুন তো, বাগানে গিয়েছিলেন সেদিন? সেটা কি সকালই নাকি রাত থেকেই সেখানে ছিলেন? দয়া করে বলুন দাদাবাবু, কি দেখেছেন ওখানে? আমি আজ আর লুকোলাম না। লুকোচুরির দিন শেষ। রোহিণী কোথায় জানতে গেলে আমায় বলতেই হবে। সব খুলে বললাম, শুধু কাল রাতের ওই স্বর্গীয় বাসরটা আর বললাম না। আসলে বলতে পারলাম না। দেখলাম শুনতে শুনতে রাঘবদার মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আমার কথা শেষ হতে না হতেই রাঘবদা আর্তনাদ করে উঠল, সর্বনাশ হয়ে গেছে বাবু, সর্বনাশ। আপনাকে পই পই করে বলেছিলাম বাবু ওই জানলাটা খুলবেন না। আপনি কোনো কথাই শোনেননি। ওই সর্বনাশীর চোখ পড়েছে আপনার উপর, আপনাকে শেষ করে দেবে। হে ভগবান! আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে? তুমি কার কথা বলছো? রোহিণীর কথা বলছি বাবু। এই বাড়ি যার নামে তৈরি হয়েছিল, জমিদার কৃষ্ণেন্দু নারায়ণের উপপত্নী, যাকে মেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন জমিদার বাবু। রোহিণী নাম ছিল তার। আর জমিদার বাবু এই মেয়ে মানুষটার প্রেমে এত মশগুল ছিলেন যে নিজের রক্ষিতার নামে একটা এত বড় বাড়ি বানিয়ে দিলেন। বড় সাধ করে নাম দিলেন রোহিণী কুঞ্জ। কিন্তু এত প্রেম ওই নষ্টা মেয়ে ছেলের সহ্য হবে কেন? একজন পুরুষে তো মন ভরত না ওই ডাইনির। মরে গিয়েও ওই নষ্টা মেয়ে ছেলের পুরুষ মানুষের শখ ঘোচেনি। কোনো অবিবাহিত পুরুষ এই বাড়িতে এলেই সে জেগে ওঠে, তাকে ভুলিয়ে ভালিয়ে কাছে টেনে নেয়, তারপর তাকে খেয়ে চুষে ছিবড়ে করে মেরে ফেলে। পরের দিন তার লাশ পাওয়া যায়। কি সব আবল তাবল বকছো তুমি? যে মারা গেছে সে কি করে ফিরে আসবে? সে কি আর মানুষ আছে বাবু? সে তো পিশাচিনী হয়ে গেছে। যে একবার ওই পিশাচিনীর হাতছানিতে সাড়া দিয়ে উপরে দোতলার ওই ঘরে ঢুকেছে, তার আর ফিরত আসার কোনো রাস্তা নেই। ওই পিশাচিনী ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খুবলে খেয়ে ছিবড়ে বানিয়ে দেবে। আপনি যে ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, ওই ঘরেই তো সেই পিশাচিনীর ঘর। মরার আগে তো ওই ঘরেই জমিদার বাবুর সাথে থাকতো। আবার জমিদার বাবু কোথাও গেলে ওই ডাক্তার ছোঁড়ার সাথে ফষ্টি নষ্টিও ওই ঘরেই করত। তাই ওই ঘরের মায়া কাটাতে পারেনি বাবু, সবাইকে ওইখানে ডেকে নিয়ে গিয়ে মারে। আপনি খুব জোরে বেঁচে গেছেন বাবু, আপনি খুব জোরে বেঁচে গেছেন। ওই ঘরে যে ঢুকেছে সে আর বেঁচে ফেরেনি। রাঘবটা চুপ করতেই আমার মাথায় তোলপাড় শুরু হলো। সব যেন গুলিয়ে যাচ্ছে। রোহিণী বেঁচে নেই, কিন্তু তা কি করে সম্ভব? যে বেঁচে নেই সে কিভাবে ওরকম করে ভালোবাসতে পারে, ওইভাবে আদর করতে পারে? আর রাঘবদার মতে ওই ঘরে ঢুকলেই আর বেঁচে বেরোনো যায় না। তাহলে আমি এখনো বেঁচে আছি কি করে? না, যত গাঁজাখুরি গল্প এগুলো। এই বুড়ো রোহিণীর থেকে আমায় দূরে রাখবে বলে এইসব আষাঢ়ে গল্প ফেঁদে বসেছে।
মনে মনে বললাম, তুমি কি আমায় ঘেঁও ভূত পেয়েছো নাকি? হ্যাঁ, এইসব ছেলে ভুলানো গল্প শুনিয়ে আমায় রোহিণীর থেকে দূরে সরিয়ে রাখবে ভেবেছ? হঠাৎ একটা কথা মনে পড়াতে বলে উঠলাম, তা ওই পিশাচিনী তোমাকে কিছু করেনি? হ্যাঁ, তুমি তো দেখছি দিব্যি আছো। কথাটা শুনে রাঘবদার মুখটা কেমন যেন ম্লান হয়ে গেল, আর আমার মনে তখন সেই রাতের আক্রোশ আবার ধীরে ধীরে ফোনা তুলছে। বিবাহিত পুরুষদের কাছে ঘেঁষে না সে, তার লোভ অবিবাহিতদের উপর। তবে বিবাহিত লোকেদের একসাথে থাকতে দিতেও চায় না সে, তাই বিভিন্ন উপায়ে তাদের আলাদা করার চেষ্টা করে। আমি আর আমার বউ এই গ্রামেই অন্য ঘরে থাকতাম। ওখানে শুধু আমার বাপটা থাকতো, মা তো অনেকদিন আগেই মারা গেছে। একদিন সেই বাপ মরল, আমারও একটা কাজের দরকার ছিল। তখন ভাবলাম বাপের কাজটাই করি তাহলে। বউকে নিয়ে এই বাড়িতে এসে উঠলাম। বউটা বড়ই ভালো ছিল, হাসি খুশি, আমায় খুব ভালোবাসতো। আমরা দুজনে বেশ ভালো ছিলাম। ছেলে পিলে হয়নি ঠিকই, কিন্তু তবু মনে কোনো খেদ ছিল না। টাকার লোভে এই চাকরিতে জুটে গেলাম। মনে মনে ভেবেছিলাম আর কোনো চিন্তা রইল না। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার বউটা কেমন যেন বদলে যাচ্ছিল। সারাদিন উদাস মুখে বসে থাকতো, 10টা কথা বললে একটা কথা বলতো। আমি ভেবেছিলাম নতুন জায়গায় মানিয়ে নিতে পারছে না বোধহয়, অসুবিধা হচ্ছে তাই। আর মাথা ঘামাইনি বেশি। ওদিকে আমিও বেশ খিটখিটে হয়ে উঠেছিলাম। বাড়িতে থাকতেই বিরক্ত লাগতো। জানেন বাবু, বউকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এই বাড়িতে ঢোকার পর থেকে বউটাকে যেন সহ্য হতো না। বউটাও বেশি কথা বলতো না, সারাদিন জানালার কাছে গিয়ে বসে থাকতো, বাইরের বাগান দেখতো। মাঝে মাঝে রাতের বেলাতেও ঘুম থেকে উঠে বাগানের দিকে তাকিয়ে বসে থাকতো। আমার তখন বউয়ের কোনো কিছুতেই কিছু যেত আসতো না। বউটা খেলো কি খেলো না, ঘুমোলো কি জাগলো, কিছুই আমি দেখতাম না। মুখ দেখলেই বিরক্তি আসতো। এরকমই চলছিল। দুজনের মধ্যে কথা নেই, হাসি নেই, কিছুই নেই, শুধু বিরক্তি আর চুপ করে থাকা। এইরকমই একদিন বাইরে একটু কাজে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দুপুর হয়ে গিয়েছিল। গরমকাল, তাই ভীষণ জলতেষ্টা পেয়েছে। তার উপর যে কাজে গিয়েছিলাম সেটাও ঠিক হয়নি। মেজাজ এমনিতেই চড়া ছিল। বাড়ি ফিরতে বউ জানালো রান্না পুড়ে গেছে, তাই খাওয়ার কিছু নেই, দই চিড়ে খেয়ে থাকতে হবে। আমার পেট তখন খিদেই চোচো করছে। তার মধ্যে এইরকম একটা কথা শুনে আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। শয়তান মাগি, সারাদিন বসে থাকা ছাড়া কাজ নেই না তোর? রান্না করিসনি সেটা বল, বাহানা মারছিস কেন? এই বলে এলো বাথারি চড় মারতে লাগলাম বউটাকে। সে প্রথমে একটু আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু তারপর কেমন নিঃশব্দে মার খেয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর মারতে মারতে ক্লান্ত হয়ে গিয়ে আমি ওকে বাড়িতে ফেলে রেখেই বেরিয়ে গেলাম। সারাদিন বাইরে বাইরে কাটিয়ে রাতের বেলা ফিরলাম। আমার রাগটা তখন অনেকটাই পড়ে গিয়েছে। বাজার থেকে বইয়ের জন্য খাবার কিনে ফিরেছিলাম। বাড়িতে ঢুকতে দেখি সারা বাড়ি অন্ধকার। তখনই মনটা কু ডেকে উঠেছিল। গেরস্ত বাড়ি আর বউ সন্ধে দেয়নি। তাড়াতাড়ি আলোগুলো জ্বালিয়ে বইয়ের নাম ধরে ডাকলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। শেষে আমাদের ঘরের দিকে চললাম। ভেবেছিলাম বউ ঘুমিয়ে টুমিয়ে পড়েছে হয়তো। ঘরের আলো জেলে ভিতরে ঢুকতেই দেখলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। ফ্যান থেকে আমার বউ ঝুলছে, জিভটা বেরিয়ে এসেছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে। আজও মনে পড়লে কষ্টে বুকটা ফেটে যায়। সেদিন ওই ঝুলতে থাকা পা দুটো জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছিলাম বাবু। আর আজ মনে পড়লে আফসোস হয়, কেন যে সেদিন ওই রকম ব্যবহার করেছিলাম।
কেনই বা বেরিয়ে গিয়েছিলাম। আমি সামনে থাকলে, বাড়িতে থাকলে বউটা হয়তো মরতো না। সব সব ওই ডাইনি করেছিল, ওই পাগল করে তুলেছিল। বউটাকে পাগল করে দিচ্ছিল। বিয়ে হয়ে যাওয়া ছেলেদেরও চায় না বাবু। আপনাদের মতো ছেলেদের দিকে ওর বড্ড বড় লোভ, বড্ড লোভ। মরার আগে যা করতো, মরার পরেও সেটা আর ভোলেনিও। তাই বলছি বাবু, যাবেন না দোতলায়। ওই ঘরে ওই মায়াবিনীর বাস। ওই মায়ার জাল কেটে কেউ বেরোতে পারে না। এত দূর বলে রাঘবদা চুপ করে মেঝের দিকে তাকিয়ে বসে রইল। এদিকে আমার রাগ বাড়ছিল। বুড়োটা নিজের বউকে মেরে একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে ফুর্তি করছে আর ভূত পেতনির গল্প দিচ্ছে আমায়। জ্বরটা বেশ জাঁকিয়ে আসছে, তাই ওই ক্লান্ত অবসন্ন শরীরে আর তর্ক করতে ইচ্ছে করল না। কিন্তু মনে মনে ঠিক করলাম রোহিণীকে খুঁজে বের করবই। মোবাইলের ঘড়ি জানান দিল রাত 12টা বাজতে আর 10 মিনিট বাকি। আজও যথারীতি খেতে খেতেই লোডশেডিং হয়ে গেছিল ঝুপ করে। তাই হারিকেন আমার কাছে জ্বালানোই ছিল। সেটা হাতে নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়লাম দোতলার উদ্দেশ্যে। আমার মন বলছে রোহিণী উপরেই, ওই ঘরেই আজও আমার জন্য অপেক্ষা করছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। অর্ধেক উঠে যাওয়ার পর হঠাৎ পেছন থেকে টান পড়ায় মুখ ঘুরিয়ে দেখি রাঘবদা আমার জামাটা পেছন থেকে টেনে ধরে আছে। কোথায় যাচ্ছেন বাবু? যাবেন না উপরে, দয়া করে যাবেন না বাবু, নিচে চলুন। আবার এক কথা বলছো তুমি? ও সব ভূত পেতনি আমি মানি না। ছাড়ো আমায় রোহিণীর সাথে দেখা করতেই হবে, ছাড়ো। ক্রুদ্ধ কণ্ঠে আমি প্রত্যুত্তর করলাম। মনের মধ্যে রাগটা যেন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আমি আপনাকে যেতে দেব না বাবু, ওই ডাইনির কাছে আমি কিছুতে যেতে দেব না। এক রোখা হয়ে দাঁড়িয়ে আছে রাঘবদা। আমার মাথায় আগুন জ্বলে উঠল। মনে মনে বললাম, সালা শয়তান বুড়ো, সালা তোমার ঢ্যাম নামি ঘোচাচ্ছি আমি। ভাবতেই আমার কি হলো কে জানে। আমি পেছন ঘুরে একটা প্রবল ধাক্কা দিলাম রাঘবদাকে। রাঘবদা তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল। পুরনো আমলের উঁচু উঁচু সিঁড়িতে ধাক্কা খেতে খেতে রাঘবদা গড়িয়ে পড়তে লাগলো। বৃদ্ধ মানুষটার তীব্র আর্তনাদে আমার বুকটা যেন কেঁপে উঠল। এক পা দুপা সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হলো এ কি করছি আমি? ওই লোকটার তো উচিত শাস্তি হয়েছে। নিজের বউকে মেরে অন্য একটা অসহায় মেয়েকে ফুসলে এখানে নিয়ে এসেছে ফুর্তির জন্য। তার জন্য আবার কিসের সহানুভূতি? এটা মনে হতেই রোহিণীর কথা মনে পড়ল। ও কোথায়? আমায় যেতেই হবে রোহিণীর কাছে। দুধ দাঁড় করে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলাম। পেছনে রাঘবদার কি যে হলো একবার ফিরেও দেখলাম না। আমি আজ ভাবি কি করে এতটা অমানবিক হয়ে গিয়েছিলাম আমি। তুইও হয়তো ভাবছি সেটাই, অথচ সেদিন কোনো অনুতাপ আমার হয়নি। মন প্রাণ জুড়ে তখন শুধুই রোহিণী আর তার অপার্থিব কামনা মদির সৌন্দর্য। উপরে উঠে এলাম, দেখলাম সবকিছুই আগের রাতের মতোই উজ্জ্বল আর আভিজাত্যপূর্ণ। দ্রুত পা চালিয়ে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম। আজ দরজা সম্পূর্ণ খোলা। বুঝলাম ওই তালার কারসাজিটা রাঘবদার। কামনা বাসনার অমোঘ টানে ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করি আমার চোখ ধাঁধে গেল। রোহিণী যেন আজ আরো লাস্যময়ী, আরো রূপসী, উন্মাদ করে দেওয়ার মতো অতুলনীয় নিখুঁত রূপ। আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছি। মোহমোহী কণ্ঠের ওই আহ্বান আমায় যেন চুম্বকের মতো আকর্ষণ করতে লাগলো। তবু উৎকণ্ঠার সাথে জিজ্ঞেস করলাম, রোহিণী, কোথায় ছিলে তুমি সারাদিন? আমি ওপরে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু এই ঘরে তখন তালা। কথাটা শেষ করার আগেই খিলখিল করে ত্রিভুবন মাত করা হাসিতে স্তব্ধ করে দিয়ে রোহিণী বলে উঠল, ও মা, তাই নাকি? আপনি আমায় এত ভালোবাসেন? হ্যাঁ, বাসি তো, খুব ভালোবাসি তোমায় রোহিণী। কিন্তু
কিন্তু তুমি কোথায় ছিলে? বলো না আমায়। ব্যাকুল ব্যগ্র কণ্ঠে আমি বলে উঠলাম। রোহিণী এগিয়ে এসে দুই বাহু দিয়ে আমার গলা জড়িয়ে ধরে বলে উঠল, কি করব বলুন? সকালবেলায় দিনের আলোতে দেহ ধারণ করতে পারি না যে, তাই আপনি দেখতে পান না আমায়। আমি কিন্তু আপনার আশেপাশেই থাকি। আসলে আপনাকে ছেড়ে থাকতে পারি না তো, ভালোবাসি যে আপনাকে। আদুরে গলায় বলে ওঠা কথাগুলো আমার মাথায় যেন গুলিয়ে দিল। কি অর্থ এই সব কথার? না বুঝতে পেরে বলে উঠলাম, কি কি বললে? দেহ ধারণ করতে পারো না মানে? উত্তরে রোহিণী আরো ঘন হয়ে এলো আমার কাছে। আমার বুকের সাথে মিশে গিয়ে আমার কানে ফিস ফিস করে বলে উঠল, রাঘবদার কথা আপনার বিশ্বাস করা উচিত ছিল। ও কিন্তু ঠিকই বলেছিল। বলেই উচ্চস্বরে হেসে উঠল। ওই হাসি, ওই কথাগুলো আমার শীত দ্বারা বেয়ে যেন একটা ঠান্ডা বরফের স্রোত বয়ে গেল। রোহিণী তখনও হেসে চলেছে। যে হাসি আমায় আকর্ষণ করত, মুগ্ধ করত, এখন সেই হাসির মধ্যে যে একটা শয়তানি ক্ষণ ক্ষণ আওয়াজ মিশছে, সেটা অনুধাবন করি আমার হাত পা কাঁপতে লাগলো যেন। আমি রোহিণীর বাহুবন্ধন থেকে নিজেকে কোনো রকমে মুক্ত করে পিছিয়ে যেতেই রোহিণী বলে উঠল, কোথায় যাচ্ছেন? নিচে? পালাচ্ছেন বুঝি? দাদা, আমার অবস্থা যে সেই সময় কি ছিল তুই কল্পনাও করতে পারবি না। ফ্যাস ফ্যাসে খোনা গলায় ওই কথাগুলো যখন বলল, আমি হতবাক হয়ে শুধু দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম। বিস্ফারিত নয়নে দেখছিলাম ওই মায়া জড়ানো অপার্থিব রূপ কিরকম আস্তে আস্তে কুটিল ভয়াবহ হয়ে যাচ্ছে। নিষ্পাপ দীঘল চোখের মাঝে নির্মমতা ও লালসা, গোলাপের পাপড়ির মতো ঠোঁটের জায়গায় শুকনো কালচে বর্ণ পাঁশুটে ঠোঁট, নরম নরম পেলব গাল দুটো তুবড়ে ভেঙে ক্রমশ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। সারা মুখে শয়তানি হাসি, কঙ্কাল সারা দেহে লালিত্যের কোনো চিহ্ন নেই। সেই ভয়াল দর্শনা নারী আমার দিকে তীব্র ক্ষণক্ষণে আওয়াজে জিজ্ঞেস করে উঠল, কি দেখছেন অমন করে? সুন্দরী লাগছে না আর বুঝি? কোথায় যাবেন আমায় ছেড়ে? আমার থেকে আপনি আর পালাতে পারবেন না। আসুন, এদিকে আসুন। আমি তো আপনার ভালোবাসা, আপনার রোহিণী। আকাশ বাতাস কাঁপিয়ে ওই প্রেত মূর্তি অট্টহাস্য করে উঠল। ওই বিভৎস নারী মূর্তি দেখে আমি ধীরে ধীরে জ্ঞান হারালাম। সেই সময়ও বুঝতে পারলাম রোহিণী ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। সব অন্ধকারের শেষে আলো আসে, আর ভয়ের অন্ধকার কেটে গিয়ে সাহসী অবিশ্বাসী আলো ফুটে ওঠে এই জগতে। এটাই নিয়ম। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। সকালবেলা ঘুম থেকে উঠলাম নিজের ঘরে। হাতে প্রায় প্রচন্ড ব্যথা। তবু কাল রাতের ঘটনা মনে পড়তেই আমি সোজা হয়ে বসলাম। রাঘবদা কোথায়? ঠিক আছে তো সে? দৌড়ে গেলাম সিঁড়ির কাছে। পৌঁছে গিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমি যেন জমে পাথর হয়ে গেলাম। দেখলাম রাঘবদা সিঁড়ির নিচে নিথর হয়ে পড়ে রয়েছে। দৌড়ে কাছে গিয়ে দেখতেই বুঝলাম সিঁড়ির থেকে পড়ার সময় ঘাড় ভেঙে গেছে। আর সেই সময় মৃত্যু হয়েছে বয়স্ক মানুষটার হয়তো। কাল রাতের সমস্ত ঘটনা মনে পড়ল কিভাবে রাঘবদা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিল যাতে আমি ওই পিশাচিনীর কাছে না যাই। কিন্তু আমি আমার মধ্যে তখন অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। প্রচন্ড অনুতাপে, অপরাধ বোধে আমি তখন জর্জরিত। হঠাৎ মনে হলো ফাঁকা বাড়িতে একটা মৃতদেহ, আর আমি কি করব? কাকে ডাকবো? কোথায় যাব? আসন্ন বিপদের কথা ভেবে আমার পাপবোধ তখন ধুয়ে মুছে গেছে।
তারপরের কয়েক ঘন্টা আমার জীবনের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হয়তো। রাঘব তার লাশটা বাড়ির পেছন দিকে টানতে টানতে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে দিলাম। পুরো কাজটা নিপুণভাবে করতে গিয়ে বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল। ক্লান্ত পরিশ্রান্ত আমি কোনো রকমে নিজের শরীরটাকে টানতে টানতে নিয়ে এসে বিছানায় ফেললাম। নির্ঘুম চোখে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আর নয়, এখান থেকে পালাতেই হবে। কোনো রকমে রাতটুকু কাটলেই ভোরেই এখান থেকে বেরিয়ে পড়ব। রাতে মনস্থির করে শুয়েছিলাম যে যত যাই হয়ে যাক, কিছুতেই উপরে যাব না, আর জানলাও খুলব না। সারাদিনের শারীরিক ও মানসিক উৎকণ্ঠায় পরিশ্রান্ত আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়ারও তেমন কিছু ছিল না। খানিকটা চিঁড়ে আর দুধ মেখে নিয়ে তাই দিয়ে নৈশাহার সেরে নিয়েছিলাম। অতএব ঘুমিয়ে পড়া ছাড়া আর কোনো কাজও ছিল না। হঠাৎ নুপুরে ঝুমঝুম আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। আমি কাঠ হয়ে শুয়ে রইলাম। সেই আওয়াজ ঘরের সামনে ঘুরঘুর করতে লাগলো। আর কি এক অমোঘ অবিরাম টান আমায় বারবার ওই দরজা খুলে দেওয়ার কথা বলতে লাগলো। আমি তবু বিছানা আঁকড়ে ধরে বালিশে মুখ গুজে নিজেকে আটকে রাখলাম। চোখ থেকে দরদর করে জল পড়ছে। রাঘবদার মুখটা মনে পড়ছে। অনুতাপে দগ্ধ হয়ে যাচ্ছি আমি। শুধুমাত্র আমার জন্য একজন নির্দোষ লোকের প্রাণ চলে গেল। নিঃস্বার্থভাবে সে আমার উপকার করতে চেয়েছিল, আর আমি তাকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিয়েছি। এটা ভেবে ভেবে আমার চোখের জল অবিরাম ধারায় বইতে লাগলো। ভিতরে আমি নিজেকে কোনো রকমে আটকে রেখেছি, আর বাইরে সেই নুপুরের আওয়াজ কখনো ঘরের সামনে, কখনো বাগানে অবিশ্রান্ত ঘুরে বেড়াচ্ছে। একটু পরেই শুনতে পেলাম রোহিণীর কাতর গলার আহ্বান, দরজাটা একবার খুলুন না, আমায় ভিতরে আসতে দিন, আমি যে আপনার রোহিণী। ওই রকম অপার্থিব রিনরিনে গলার আহ্বান এড়িয়ে কান বন্ধ করে শুয়ে থাকা খুব কষ্টকর। সুমিষ্ট আবেদনময়ী কণ্ঠস্বর এরপর ধীরে ধীরে হিংস্র ফ্যাস ফ্যাসে আওয়াজে পরিণত হয়। অথচ বক্তব্য এখনো এক, দরজাটা একবার খুলুন না, আমায় ভিতরে আসতে দিন, আমি যে আপনার রোহিণী। বুঝলাম ওই পিশাচিনী দরজা খুলিয়ে আজ ভেতরে ঢুকেই ছাড়বে। আর একবার যদি ওই দরজা খুলে দিই তাহলে আমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই। প্রাণ বাঁচানোর তাগিদে সমস্ত মন প্রাণ এক করে ইষ্ট দেবতাকে ডাকতে শুরু করলাম। ডাকতে ডাকতে কখন যে আবার ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। চোখের উপর আলো এসে পড়ায় বুঝলাম যে সকাল হয়ে গেছে। ধীরে ধীরে উঠে বসলাম। বেরোতে হবে এখান থেকে। আগের দিনই ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছিলাম আমি। সেটা তুলে নিয়ে তাড়াতাড়ি দরজা খুলে ঘরের বাইরে পা বাড়াতে গিয়ে স্তব্ধ হয়ে গেলাম। বাইরে নিকষ কালো অন্ধকার, হয়তো অমাবস্যা। এটা কিভাবে সম্ভব? এক্ষুনি তো সকালের রোদ ঘরের মধ্যে এসে পড়ছিল। সেই আলোতেই তো ব্যাগ তুলে নিয়ে আমি বেরোনোর উদ্যোগ করলাম। তাহলে বাইরে এত অন্ধকার কি করে? তাহলে রাত এখনো কাটেনি। তাহলে ঘরের মধ্যে কিভাবে আলো এলো? এইসব ভাবতে ভাবতে পেছনে ঘুরে ঘরের দিকে তাকাতেই দেখি ঘর ঘুটঘুটে অন্ধকার। বুকের রক্ত শুকিয়ে গেল আমার। বুঝলাম ফেঁসে গেছি আমি। নিজের হাতে দরজা খুলে দিয়েছি। এবার ওই পিশাচিনী এই ঘরে ঢুকে আসবে। একটু আশ্বস্ত হলাম এই ভেবে যে এখনো রোহিণী জানতে পারেনি যে আমি দরজা খুলেছি। তাই এখন যদি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিই, এই যাত্রায় হয়তো রোহিণীর চোখে ধোঁকা দিতে পারবো। যেমন ভাবা তেমন কাজ। চটপট দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে ঢুকে এলাম। হাতরে বিছানার ওপর বসতেই শুনতে পেলাম আমার পাশ থেকে কেউ একজন বলে উঠল, এত অপেক্ষা কেন করালেন? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। সেই রিনরিনে মায়াবী কণ্ঠস্বর। এ তো রোহিণীর কণ্ঠস্বর।
এই এই আওয়াজ চিনতে আমার আমার একটুও ভুল হতে পারে না। ভয়ে ভয়ে আমার প্রাণ শুকিয়ে গেল। শুকনো গলায় বললাম, কে? সঙ্গে সঙ্গে হ্যারিকেনটা জ্বলে উঠল। হ্যারিকেনের সেই আলোয় দেখলাম ভুবন মোহিনী অপার্থিব রূপের ডালি সাজিয়ে রোহিণী আমার সামনে এসে দাঁড়িয়েছে। মুখে হাসি আর আর চোখে কামনার আগুন ধিকি ধিকি জ্বলছে। কে আবার? নিজের রোহিণীকে চিনলেন না ডাক্তারবাবু? খিলখিল করে হেসে বলে উঠল রোহিণী। ওই মারাত্মক বিভীষিকার সামনে দাঁড়িয়েও আমার কানে ডাক্তারবাবু শব্দটা খট করে বাজল। সন্দিগ্ধ স্বরে বলে উঠলাম, কে কে ডাক্তারবাবু? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে রোহিণী সর্পেল গতিতে আমার কাছে এগিয়ে এসে আমার গলা জড়িয়ে ধরে রহস্যময় দৃষ্টিতে আমায় বিদ্ধ করতে করতে বলে উঠল, নিজেকে ভুলে গেলেন ডাক্তারবাবু? আমায় ভুলে গেলেন? এই বাড়ি, রোহিণী, আমাদের ভালোবাসা সব ভুলে গেলেন? মনে নেই একদিন আমার এই হাত ধরে বলেছিলেন, তোমায় ছাড়া বাঁচব না রোহিণী? মনে নেই? মনে করুন, রোহিণীকে ছাড়া আপনার চলতো না। ছুতো খুঁজে খুঁজে নিজের রোহিণীকে দেখতে আসতেন। তারপর দেখতে দেখতে প্রেমে পড়লেন। সেই প্রেম ভুলে গেলেন কি করে ডাক্তারবাবু? জন্ম পেরোলেই বুঝি সব ভুলে যায় মানুষ? তাহলে তো আমায় মনে করিয়ে দিতে হয়, তাই না ডাক্তারবাবু? আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম। কি সব বলে যাচ্ছে রোহিণী। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো মনে পড়লো আমার সেই রাঘবদার বলা গল্পটা। রোহিণী জমিদার বাবুকে লুকিয়ে প্রেম করত বিলেত ফেরত ডাক্তারের সাথে। কিন্তু তাহলে আমায় ডাক্তারবাবু কেন বলছে? আমার মনের প্রশ্নগুলো রোহিণী কেমন করে যেন বুঝে গেল। আরো ঘন হয়ে এসে বলল, বুঝলেন না এখনো? আপনি তো আমার ডাক্তারবাবু। আপনার জন্যই আমি এত কাল, এত যুগ ধরে এখানে রয়ে গেছি। আপনি ফিরে আসবেন আমি জানতাম, তাই তো এই জায়গা ছেড়ে যেতেই পারিনি। মনে করুন ডাক্তারবাবু, সেই ঝড় জলের রাতে বাবুর আদেশে বাধ্য হয়ে আপনি আমায় দেখতে এসেছিলেন। আমার তখন ধুম জ্বর। রোগিণীকে দেখে ডাক্তার নিজেই রোগী হয়ে গেলেন। প্রেমের রোগে ধরেছিল আপনাকে। আমার চিকিৎসা করার ছলে তখন রোজ আসতেন, আমায় দেখতেন। নারী পরীক্ষা করার অছিলায় আমার নরম কোমল হাত ধরতেন। ভাবতেন বোধহয় অবোধ মেয়ে কি আর বুঝবে। আমি কিন্তু সব বুঝতাম, কিন্তু কিছু বলতাম না। আমারও যে আপনাকে দারুণ লাগতো। আপনি ছুলে আমার শরীরে যে কি হতো সে আমি আর আপনাকে বলে বোঝাতে পারবো না। বাবুর ভালোবাসা ততদিনে আমার চেনা হয়ে গেছে। বুড়ো ভাম নিজের বউ ছেলে এসব ছাড়বে না, আমায় বিয়েও করবে না, শুধু আমায় এখানে লুকিয়ে রেখে ভোগ করবে। আমার আর ভালো লাগতো না ওসব। তাই যেদিন আপনি আমায় বললেন আমায় আপনি ভালোবেসে ফেলেছেন, আমি এক কথায় নিজেকে আপনার হাতে সঁপে দিলাম। আপনি আমায় আশা দেখালেন আমায় আপনি বিয়ে করবেন, আমার একটা সংসার হবে, আমায় নিয়ে অনেক দূরে চলে যাবেন। সেখানে নিশ্চিন্তে আপনি আর আমি ঘর কন্যা করব। আমি নিজের মন প্রাণ সমস্ত আপনাকে দিয়ে দিলাম। আপনি স্বপ্ন দেখাতেন আর আমি সারা দিন রাত সেই স্বপ্নে বিভোর হয়ে থাকতাম। সব ঠিকই ছিল, তবে আমার এরকম হাবভাব বাবুর মনে সন্দেহ জাগিয়েছিল। নইলে সেদিন কেন অমনভাবে ফিরে আসবেন? কিন্তু ডাক্তারবাবু, আপনি তো কথা রাখেননি।
সেদিন বাবুর চণ্ডাল রাগের সামনে আমায় ফেলে আপনি পালিয়ে গিয়েছিলেন কি করে? জানতেন না আপনার রোহিণীকে জমিদার বাবু মেরে ফেলবেন? সব জেনেও আপনি রোহিণীকে ফেলে চলে গেলেন। জানেন, বাবু যখন গলাটা টিপে ধরেছিল তখনও ভেবেছি আপনি নিশ্চয়ই ফিরে আসবেন, কিন্তু আপনি তো এলেন না। একটু একটু করে যখন দম আটকে গেল আর আপনি ফিরলেন না, আমি তখনই মরে গিয়েছিলাম। সেই আপনি এতকাল পরে ফিরলেন এই বাড়িতে, নিজের রোহিণীর কাছে। কিন্তু অদৃষ্ট দেখুন, আজ আপনি নিজেকেই ভুলে গেছেন। আমি কিন্তু ভুলিনি, তাই আপনাকে আমি আর কোথাও দেব না যেতে। আপনি শুধুই আমার, আপনাকে আমি আর ছাড়ব না, আপনার সাথেই থাকব। আমার চোখের সামনে সব যেন সিনেমার দৃশ্যের মতো সরে সরে যেতে লাগলো। এই বাড়ির সামনের বাগান, আমার লুকিয়ে লুকিয়ে রোহিণীর সাথে দেখা করতে আসা কত হাসি, কি দুরন্ত প্রেম, রোহিণীকে দে আমার সেই প্রতিশ্রুতি। তোমায় এখান থেকে নিয়ে যাব রোহিণী, বিয়ে করব তোমায় আমি। তারপর সেই বিভীষিকাময় রাত, কৃষ্ণেন্দু নারায়ণের ফিরে আসা, রোহিণী ও আমাকে একে অপরের সাথে হাতে নাতে ধরে ফেলা, আর আমার ভয়ে পেয়ে গিয়ে রোহিণীকে ওই মত্ত হাতির মতো ক্রোধে উন্মাদ জমিদারের সামনে ফেলে দিয়ে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়া, এবং তার দুদিন পরে এই তল্লাট ছেড়ে চিরদিনের মতো চলে যাওয়া, সব একে একে চোখের সামনে ভেসে উঠতে লাগলো আমার। বিশ্বাস অবিশ্বাসের মাঝে আমি দুলতে লাগলাম। এ কি কখনো সম্ভব নাকি? সত্যি এই কি আমার পূর্বজন্ম, নাকি এটাও রোহিণীর কোনো কুহক বা কোনো ছলনা আমায় নিজের বশে আনার জন্য? না, মনের ধন্দ কাটলো না আমার। সব চোখের সামনে ভেসে উঠলেও বিশ্বাস হলো না আমার। এই বাড়ি অভিশপ্ত। শুরু থেকেই শুধু প্রাণ নিয়েছে এই বাড়ি। কত আশার, কত আকাঙ্ক্ষার, কত স্বপ্নের, কত উচ্ছলতার অকাল মৃত্যু ঘটেছে এই বাড়িতে। সামনে দাঁড়ানো এই নারী তার ভরা যৌবনে শুধু স্বীকৃতির আশায় নিজের সীমা লঙ্ঘন করার সাহস দেখিয়েছিল বলে এই দানবীয় বাড়ি তাকে গিলে খেয়েছে। আর আজ তার পুঞ্জীবিত হতাশা, ঘৃণা, ক্রোধ, দেশ নিয়ে সে এসে দাঁড়িয়েছে আমার সামনে। যা সে পায়নি, যা সে ফেলে যেতে বাধ্য হয়েছিল, সেসবের হিসেব কড়ায় গন্ডায় মেপে নেবে বলে। কিন্তু আমি যে তবু বিশ্বাস করতে পারছি না। আমার যুক্তি নির্ভর মন কিছুতেই মেনে নিতে পারছে না এই কয়দিনের এত সব অলৌকিক ক্রিয়াকলাপ। রোহিণী আমার কিং কর্তব্য বিমূঢ় মূর্তি দেখে ক্রমশ অধৈর্য হয়ে যেতে লাগলো। কি ভাবছেন কিভাবে পালাবেন, তাই না? আপনার পালাতে খুব ভালো লাগে। সব জায়গা থেকে আপনি শুধু পালিয়ে বেড়ান। সব জন্মেই আপনি শুধু পালান। ওই জন্মে রোহিণীকে ভালোবাসে দাবি করেও বিপদের মুখে ফেলে পালালেন। এই জন্মে শালিনীর সাথে রোজ চোখে চোখে প্রেম করে তাকে আশা ভরসা সব দিয়ে শুধু যাতে মিলল না বলে তাকেও ফেলে পালালেন। দায়িত্ব নিতে বড্ড ভয়, তাই না আপনার? কিন্তু আর তো পালাতে পারবেন না। এখান থেকেই সব শুরু করেছিলেন, তাই এখানে ফিরে এসেছেন শেষ করবেন বলে। ডাক্তারবাবু বলেছিলেন না সংসার করবেন আমার সাথে, তাহলে করুন সংসার আমার সাথে। কেউ নেই এখন বাধা দেওয়ার মতো। জমিদার বাবু নেই, জমিদার বাড়ির পেয়াদা নেই, চাকর নেই, দাসী নেই, কেউ কোথাও নেই, শুধু আপনি আর আমি। বলতে বলতে রোহিণী রাগে ফুঁসতে লাগলো। বুঝলাম প্রতিশোধের আগুন তাকে এই জায়গা ছেড়ে যেতে দেয়নি, মুক্তি পায়নি সে। আমার মনের কথা রোহিণী বুঝে গেল। মুক্তি পাইনি আমি কেন জানে? মৃত্যুর আগে আমি ছিলাম কুলোটা, আর মৃত্যুর পর হলো নষ্টা মেয়ে ছেলে। তাই আমার প্রাণহীন দেহটা আগুনটুকু পেলে না।
পুঁতে দিল আমার দেহটাকে নিষ্ঠুরভাবে, ঠিক যেখানে আজ আপনি ওই রাঘবের দেহ পুঁতলেন সেখানে। কে পুঁতেছিল জানেন? ওই রাঘবের পূর্বপুরুষ। তাই তো রাঘবকেও খেনে পাঠালুম। কই, সেদিন তো কেউ আমার কথা ভাবেনি। আমার নামে কত সহজে বলে দিলে আমার পরপুরুষ না হলে চলে না। তাই তো সেই সব কিছু করে করে দেখলুম কেমন লাগে করতে। বাইজি বাড়িতে জন্মেছিলাম, তারপর জমিদার বাবুর হাত ধরে এখানে এসে উঠলুম। ভালোবাসি বলেছিলেন বাবু, বিশ্বাস করেছিল। তারপর সে ভালোবাসা যে শরীরটুকু নিয়েই মত্ত বুঝলুম, কিন্তু বুঝেও কিছু করার ছিল না। যাব কোথায়, খাবো কি? লেখাপড়া সেরকম শিখিনি, বাইজি বাড়ি যেতে পারবো না, যেতে চাইও নি। আমি শুধু সংসার করতে চেয়েছিল, কিন্তু সেটুকুও হলো না। আপনি এলেন যখন ভাবলুম এবার হয়তো সংসার করতে পারবো। সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা, এই স্ত্রী হয়ে ঘরকন্যা করব। কিন্তু আপনার হয়তো সেসব কোনো ইচ্ছেই ছিল না। আপনিও শুধু শরীরটাই চেয়েছিলেন, রোহিণীকে আপনি চাননি। তাই তো অত সহজে ফেলে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ কি করবেন? আজ তো পালানোর পথ নেই। এই বাড়ি ছেড়ে আপনি আর যেতে পারবেন না। বলতে বলতে রোহিণী এগিয়ে এসে আমায় বিছানায় ফেলে আমার উপরে চড়ে বসলো। ভয়ে ভয়ে কাকে বলে আমি সেদিন বুঝেছিলাম দাদা। প্রাণের ভয় এই দুনিয়ায় সবচেয়ে বড় ভয়। বুঝলাম এত আক্রোশের জন্ম কোথায়। যে অন্যায় রোহিণীর সাথে আমরা সবাই করেছিলাম, সেটাই সে ফিরিয়ে দিচ্ছে। ভাবলাম তাহলে তাই হোক, মৃত্যুই হোক বড়। কারণ এখান থেকে পালানোর কোনো পথ নেই। ততক্ষণে রোহিণী নিজের কামিনী মূর্তি ছেড়ে ভয়ঙ্কর পিশাচিনী রূপ ধরেছে। যে কমনীয় ত্বক দেখে আমি প্রেমে উন্মাদ হয়ে গিয়েছিলাম, সেই জায়গায় এখন পচে গলে পড়া মাংস, ঠেলে বেরিয়ে আসা চোখ, তার মধ্যে এক চোখ অর্ধেক পিঁপড়েতে খাওয়া, ঠোঁট বলে কিছু নেই। কি যে বিভৎস মূর্তি সেই নারীর! আমার উপর চেপে বসে যখন সেই প্রেতিনী বিকট অট্টহাস্য করে উঠল, পুরো বাড়ি থরথর করে কেঁপে উঠল। তখন বাড়ির সাথে আমিও কেঁপে উঠে জ্ঞান হারালাম। ভাবলাম এই শেষ। আর এই পৃথিবীতে সূর্যোদয় দেখা হবে না আমার। আর বোধহয় বাড়ি ফেরা হবে না আমার অফিস, তুই, বোন, শালিনী, কারোর সাথেই বোধহয় আর দেখা হবে না। ভাবতেই আমি অজ্ঞান হয়ে গেলাম। সেদিন রাত্রে যে আমি মরিনি, সেটা তো বিলক্ষণ বুঝতে পারছিস। না, রোহিণী আমায় মারেনি। ভাবছিস হয়তো যে এ কেমন প্রেতিনী আবার, যে মানুষকে হাতের নাগালে পেয়েও মারে না, বাঁচিয়ে রাখে আদর করে। দাদা, আমরা ভাবি যে মৃত্যুই মানুষের সবচেয়ে ভয়ের, সবচেয়ে বেদনার জায়গা। আমিও তাই ভাবতাম, কিন্তু আজ বুঝি তা নয়। জীবন মৃত হয়ে বেঁচে থাকা, না চাইতেও সঙ্গমে বারবার লিপ্ত হওয়া, প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাওয়া, সেই অশক্ত শরীরেও একজনের তীব্র কামনার লালসা চরিতার্থ করা, এই সব কিছুই মৃত্যুর চেয়েও ভয়ানক রে। আমি প্রত্যক্ষ করছি রোজ সেই যন্ত্রণা, অথচ কিছুই করার নেই আমার। 2-3 বার পালাতে গিয়েও ব্যর্থ হয়েছি। কখনো পা ভেঙেছে, কখনো দিনের সময় রাত আর রাতের সময় দিন দেখেছি। কখনো প্রবল ঝড়ের মুখে পড়ে আমার এই বাড়ি ছেড়ে আর পালানো হয়নি। এখন তো উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই রে। তোকে এই যে চিঠিটা লিখছি, সেটা লিখতে যে কত পরিশ্রম হচ্ছে তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি প্রতিদিন একটু একটু করে মৃত্যুকে কাছে আসতে দেখছি।
এই ঘরের কোনায় সে ঘাপটি মেরে বসে আছে। শিকারের গন্ধ পেয়েছে সে, তাই তাই নিজের থাবা চাটছে। একদিন একদিন ঠিক ঝাঁপিয়ে পড়বে আমার ওপর। এখন এখন আর কোনো কাজ নেই আমার, স্নান নেই, খাওয়া নেই, বিছানাই আমার পৃথিবী। সেখান থেকে এক পাও বাইরে ফেলি না আমি, জানিস? কোন দৈব বলে যে বেঁচে আছি কে জানে। দিনে দিনে আচ্ছন্নের মতো পড়ে থাকি। সূর্য ডুবলেই রোহিণী আসে, আর তারপরে শুরু হয় সেই পাশবিক সঙ্গম। বারবার, হাজারবার, একইভাবে নিরন্তর। উফ দাদা রে, আমি আর পারছি না। রোহিণী আমায় মারবে না। যে মানসিক যন্ত্রণা সে পেয়েছিল সেই সব আমায় ফিরিয়ে দিচ্ছে এইভাবে। আচ্ছা আচ্ছা, একে কি নরক বলে? আমি কি নরকে আছি? তার মানে আমার মৃত্যু ঘটে গেছে? না 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 না, তাহলে তোকে চিঠি লিখছি কি করে? মাথা ঠিক নেই রে আমার। সারাদিন খালি রাঘবদার সেই কথাটা মনে পড়ে। বলিয়ে ভালিয়ে কাছে টেনে নিয়ে খেয়ে চুষে ছিবড়ে করে ফেলে দেয়। রাঘবদা ঠিক বলেছিল রে, একেবারে ঠিক বলেছিল। আজ এই পর্যন্তই থাক। আমি কাল আবার লিখব। সিঁড়িতে নুপুরের আওয়াজ হচ্ছে। রোহিণী আসছে, রোহিণী আসছে। চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন নারায়ণগঞ্জ থানার বড়বাবু অর্ঘ্যকমল দত্ত। 2-3টে গ্রাম মিলিয়ে এই থানাটা, কাজকর্ম বিশেষ কিছু থাকে না। এলাকা বেশ শান্তিপ্রিয়, সেরকম ঝুট ঝামেলাও নেই। একেবারে নিস্তরঙ্গ পুকুরের মতো জীবন। সেই পুকুরে কাল দুপুরে ঢিল পড়ে তরঙ্গ ছড়িয়েছে। পাশের গ্রামের পুরনো জমিদার বাড়ি থেকে একটা লাশ উদ্ধার হয়েছে। লাশের অবস্থা একেবারে সঙ্গীন। কে জানে কবে থেকে মরে পড়েছিল। একটা ইঞ্জিনিয়ারিং সংস্থার কর্মচারী, নাম যুধাজিৎ কর্মকার। এখানে সার্ভেতে এসেছিল। 2-3 সপ্তাহের কাজ। সেই কাজ শেষ করে ফিরে যাওয়ার কথা 1 সপ্তাহ আগে, অথচ সে ফিরে যায়নি। কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না দেখে সংস্থা চিন্তিত হয়ে লোক পাঠায় দেখার জন্য। সেই লোক রোহিণী কুঞ্জতে এসে দেখে সারা বাড়ি শ্মশানের মতো খাঁ খাঁ করছে। নোংরা অপরিচ্ছন্ন ঘর দুয়ার, দুর্গন্ধে ভরে গেছে সারা বাড়ি। খুঁজতে খুঁজতে একটা ঘরে যুধাজিতের দেখা মেলে। সে তখন আর জীবিত নেই। 3-4 দিনের বাসি মরা, পচন ধরতে শুরু করে দিয়েছে। সেই লোকের তো ভিড়মি খাওয়ার জোগাড়। তারপর থানা, পুলিশ। বহুদিন কাজ ছিল না সেরকম। এখন এই কেসটা পেয়ে তিনি নিজেই বেশ কৌতূহলী হয়ে উঠেছে। সারা বাড়ি তল্লাশি চালিয়ে আর কারোর দেখা পাওয়া যায়নি। গ্রামের লোকের বক্তব্য ছিল রাঘব নামের এক বুড়ো নাকি থাকতো কেয়ারটেকার হিসেবে, কিন্তু তার কোনো হদিশ পুলিশ পায়নি। প্রাথমিকভাবে অর্ঘ্যকমল বাবুর মনে হয়েছিল যে টাকা পয়সার লোভে সেই বুড়ো ছেলেটাকে মেরে উধাও হয়েছে, কিন্তু এখন এই চিঠি পড়ে তার মাথা খারাপ হওয়ার জোগাড়। এসব কি আবোল তাবোল লিখে গেছে ছেলেটা? ওরকম পোড়ো বাড়িতে থেকে মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল নির্ঘাত, নাকি সত্যি রোহিণী বলে কোনো পিশাচিনী আছে ওখানে? গ্রামের লোকের কাছে কিছু গল্প তিনি শুনেছেন। ওখানে নাকি যে যায় সে আর ফেরে না, আর দৈবক্রমে ফিরলেও সে নাকি পাগল হয়ে যায়। না, তার প্রচন্ড কৌতূহল হচ্ছে। একবার গিয়ে তিনি থেকে আসবেন এক রাত। কেসে তদন্ত হবে, আবার অ্যাডভেঞ্চারও হবে। একটু থমকে তিনি ভাবলেন একবার, অবিবাহিত তিনি এখনো, বাড়িতে বিয়ের কথা চলছে। চিঠির লেখা যদি সত্যি হয় তাহলে তবুও যাবেন তিনি, দেখতে চান সত্যি কি এরকম হয়। রোহিণী, রোহিণী নামটা মনে মনে বারবার উচ্চারণ করলেন তিনি। নামটা কিন্তু বেশ, রোহিণী। এতক্ষণ শুনছিলেন অনামিকা রায়ের রোহিণী। কেমন লাগলো আজকের গল্প তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ গল্প পাঠে কথকের চরিত্রে ছিলেন আদিত্য।
গল্পের সূত্রধর এবং সাধারণ লোকের চরিত্রে আমি অভিষেক, রোহিণী অর্থাৎ পিশাচিনী চরিত্রে ঈশিতা এবং রাঘবদার চরিত্রে ছিলেন সৌভিক। প্রচ্ছদ অলঙ্করণ ও আবহে আমি অভিষেক। সমগ্র কাহিনীটি পরিচালনায় মা প্রোডাকশন, আর সহায়তায় ছিলেন শতরূপা। শীঘ্রই আরেকটি গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।